এসএসসি গ্রামারের সব থেকে কঠিন টপিকটা আজকে আমি আর দুর্জয় কভার করব, যেটা নাম হলো চেঞ্জিং সেন্টেন্সেস। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের স্ট্রাগল করে না এমন স্টুডেন্ট আই গেস অনেক কমই আছে, রাইট? এরপরে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করো, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করো, অ্যাসার্টিভ ও নেম, এক্সক্লেমেটরি কেমনে কি হয়। আর অন্যগুলোতে না খুব সহজ। আমি যদি একেবারে ইজি করে বলি, আর্টিকেলে এ এন দা ক্রস এটাই হবে। আর এখানে ফুল সেন্টেন্সটাকে অর্থ মেইনটেইন করে সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। তার মানে ফাউন্ডেশন যদি ঠিক না থাকে, রুলগুলো যদি না জানি, ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। অলরেডি আমাদের 3টা ভিডিও আপলোড করে ফেলেছি। রাইট ফর্ম অফ ভার্বস, এরপর ছিল গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, এরপর ছিল ট্যাগ কোয়েশ্চেন। 1 ঘন্টার ভিডিও একেবারে ওইভাবে আজকে আমরা পড়াবো। তোমাদের ফার্স্টে রুলগুলো বলে দিব, এরপরে ফাউন্ডেশন, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স এবং মোস্ট ইম্পর্টেন্ট 4টা ভাগে ভাগ করে 15-15-15-10 55টা এক্সারসাইজ করানোর মধ্য দিয়ে আমাদের অ্যানালাইজ করার সব থেকে কমন টপিকগুলো কভার হয়ে যাবে। এন্ড ইনশাআল্লাহ এসএসসিতে কমন আসবে, রাইট? দুর্জয়, চলো তাহলে শুরু করি। আমরা ফাউন্ডেশনটা করব শুধুমাত্র অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দিয়ে। সো অ্যাফার্মেটিভ নেগেটিভ থাকবে, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ থাকবে, এটাই হলো আমাদের ফাউন্ডেশন। এরপরে আমরা যখন ইন্টারমিডিয়েটে যাব, সেখানে আমরা কভার করছি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি। অনেকে বলতে পারে যে ইম্পারেটিভ এবং অপটেটিভ কোথায়, আসলে এটা তোমাদের সিলেবাসে এখন নাই। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি। সিমিলারলি এখন অ্যাক্টিভ আর প্যাসিভও আসতেছে না, সো আমরা এই কারণে ওই জিনিসটাও আমাদের আছে ক্লাসে রাখি নাই, ডিগ্রিও সেম, সো রাখি নাই। আর থার্ড যে আছে অ্যাডভান্স সেকশন, এখানে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করব। সো এটা অ্যাকচুয়ালি ভাই প্যারা খাই কম্পাউন্ড। সো আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ শেষ করব, এরপরে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি শেষ করব। সো ফার্স্টে এখানে থাকবে 15টা, এরপর এখানে থাকবে আরো 15টা, এরপর এখানে থাকবে আরো 15টা, লাস্ট এখানে থাকবে 10টা, টোটাল 55টা। এর মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেলবো। সো আমরা শুরু করতেছি হলো ফাউন্ডেশন দিয়ে। ফাউন্ডেশনের কিছু রুল তোমাদেরকে ফার্স্টে আমরা বলে দিতে চাই। আমরা কালারটা হলুদ করে দিই দুর্জয়, তাহলে আমার মনে হয় দেখতে সহজ হবে। পার্পল করেছো মনে হয়, না হলুদ, ঠিক আছে। ওকে, সো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ফার্স্ট রুল। মেইন কথা একটা আগে মাথায় রাখবা যে আমরা বাক্যটা পরিবর্তন করব, কিন্তু অর্থটা যাতে ঠিক থাকে, একদম মূল যেই অর্থটা আর কি। ফর এক্সাম্পল, সে ভালো ছেলে, আমরা এটাকে নেগেটিভ করলে বলবো না যে সে ভালো ছেলে না, আমরা বলবো সে খারাপ ছেলে নয়, দ্যাট মিনস ভালো ছেলে, এরকম। আমি যদি সহজ করে বলি ব্যাপারটা, স্যার আমি বুঝতে পেরেছি কিনা, আমি যদি বলি যে দুর্জয় ইজ এ গুড বয়, তাহলে এইটাকে যখন আমি নেগেটিভ করব, দুর্জয় ইজ নট আ ব্যাড বয়। ইয়েস, নট আ গুড বয় বললে কিন্তু আবার অর্থ একদম চেঞ্জ হবে, রাইট? এটা অলওয়েজ মাথায় রাখবা। আমরা যখন সেন্টেন্স চেঞ্জ করি, সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু অর্থ চেঞ্জ হবে না। আমি যখন বলি দুর্জয় ইজ এ গুড বয়, মানে দুর্জয় একটা ভালো ছেলে, এটাকে যখন আমি নেগেটিভ করব, দুর্জয় ইজ নট আ ব্যাড বয়, সো খারাপ ছেলে নয়, যেটার মাধ্যমে আমি অর্থটাকে ইনট্যাক্ট রেখেছি যে দুর্জয় কিন্তু ভালো ছেলে, কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা চেঞ্জ করে ফেলেছি। সো এটার সবথেকে কমন যে রুলগুলো আছে সেটা দিয়ে আমরা শুরু করব। সবথেকে কমন রুলটা হলো এটা। দুর্জয়, পরীক্ষার দিন প্রশ্নটা যখন পাবা, তখন আমাদের কথাটা মনে হবে, কারণ এই প্রশ্নটা নিশ্চিত তোমার পরীক্ষায় থাকবেই, একটা থাকবেই। ইয়েস, বলছে যে যদি অ্যাফার্মেটিভ বাক্যে নট থাকে, তাহলে মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার সময় নট থাকলে উঠে যাবে, না থাকলে আমরা সেখানে নট আনবো। আর অবশ্যই আমরা জানি যে নট আমরা একা বসাইতে পারবো না, সাথে একটা অক্সিলারি ভার্ব লাগবে। অক্সিলারি ভার্ব যদি কখনো বাক্যে না থাকে, সেক্ষেত্রে আমরা ডু, ডাজ, ডিড এগুলো আনবো। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে মূল যে শব্দটা থাকবে সেটার বিপরীত শব্দটা দিতে হবে। ওই যে ভাই একটু বলছে যে গুড বয়, এটার বিপরীত শব্দ কি দিয়েছে? ব্যাড, ব্যাড বয়, নট আ ব্যাড বয়, এরকম। সো এই দুটো জিনিস মাথায় রাখবো, থাকলে নট থাকলে উঠে যাবে, না থাকলে আসবে, আর বিপরীত শব্দ। ওকে, সো একটা এক্সাম্পল দেখে নেই। যেমন উই শুড নট ডিস্ট্রয় দ্য রিভার, কি হবে? বাক্যটাতে নট আছে, দ্যাট মিনস আমরা এটাকে যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে যাই, নটটা উঠিয়ে দিব। সো নট উঠিয়ে দিলাম, তাহলে কি দাঁড়ালো? এই যে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, ভার্ব মানে অক্সিলারি ভার্ব, তারপর ডিস্ট্রয়, এটার বিপরীত শব্দ কি? সেভ। বাকি সব কিছু কিন্তু আছে, অর্থ দেখো মিল আছে। উই শুড নট ডিস্ট্রয় দ্য রিভার, আমাদের উচিত না রিভারটা ডিস্ট্রয় করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। উই শুড সেভ দ্য রিভার, দ্যাট মিনস আমাদের উচিত রিভারটাকে সেভ করা। সো অর্থ কিন্তু ঠিক আছে। দেখো বাক্যে নট ছিল, উঠিয়ে দিয়েছি।
বাক্যটা ছিল কি নেগেটিভ, এটাকে আমরা করেছি অ্যাফার্মেটিভ। সিম্পল। তাহলে কি হচ্ছে দেখো, সহজ ভাষায় চোখ বন্ধ করো, মনে করো নট যদি থাকে নটটা উঠে যাবে, না থাকলে অ্যাড হবে, আর যে শব্দটা ছিল ওইটার অপোজিট শব্দটা আমরা ব্যবহার করবো। এখানে ডিস্ট্রয় ছিল, হ্যাঁ, সেভ হয়ে যাবে। এখানে জাস্ট আমরা এটা উল্টা হবে আর কি, এখানে লেখাটা এখানে নেগেটিভ হবে আর এটা আমরা করতে যেয়ে আমরা ভুল করে ফেলছি। না ভালো, বাট ওদের মনে থাকবে যে ভুল থাকলে এটার মনে থাকবে যে আরে ফার্স্টটাতে। ওকে, এরপরে আসি রুলগুলো। এই রুলগুলো মনে রাখতে হবে। সবার আগে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমরা স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন নাই, ডেসক্রিপশন বক্সে আমাদের হ্যাঁ, তার কারণ হলো আমাদের ডেসক্রিপশন বক্সে অলরেডি এই পুরো ক্লাসটার যে স্লাইড আছে সব স্লাইডগুলো দেয়া আছে, তোমরা জাস্ট ড্রাইভ লিংকে ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারো। তাও এটা হলো কুইক হ্যাক, কুইকলি মনে রাখার জন্য তুমি নিতে পারো। এই রুলগুলো যদি তোমরা জানো, আমরা প্রথম ফাউন্ডেশন সেগমেন্টে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভের যে 15টা এক্সাম্পল দিয়ে শুরু করব, তার 15টাই পারবা। সো লেটস স্পেন্ড আ ফিউ মিনিটস অন দিস। অনলি এবং অ্যালোন এটা যদি থাকে এবং এটা যদি কোনো পার্সন ডিনোট করে, আল্লাহ বা গডকে ডিনোট করে, সেক্ষেত্রে নেগেটিভ করার সময় নান বাট ইউজ করবা। নান কাকে বলে? নান বেসিক্যালি নো ওয়ান। সো যেহেতু এখানে লিভিং বিংস এর কথা বলা হচ্ছে, এই কারণে নো ওয়ান বলবো। আবার অনলি দিয়ে যদি কোনো জড় পদার্থ বলা হয়, যেমন থিং, সেক্ষেত্রে আমরা নান ব্যবহার করব না, আমরা বলবো নাথিং বাট। যেহেতু জড় পদার্থ এই জন্য নাথিং। সো জীব হইলে নান, জড় হইলে থিং, নাথিং মানে নাথিং। এরপরে অনলি দিয়ে যদি নাম্বার ব্যবহার করা হয়, তখন আমরা বলবো নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। ঠিক আছে, যে আমি কাকে খালি 20 টাকায় দিয়েছি, 20 টাকার বেশি দেই নেই বা 20 টাকা কম দেই নেই, এটার মাধ্যমে আমরা নেগেটিভ করব। এরপরে মাস্ট যদি থাকে, হ্যাভ টু যদি থাকে, হ্যাড টু যদি থাকে, তাহলে হয় হলো ক্যান নট বাট। অথবা যদি পাস্ট টেন্স হয়, যেমন হ্যাড টু থাকলে হবে কুড নট, এরকম। অথবা তুমি যদি ক্যান নটের পরে বাট দাও তাহলে তো হইলই, আর যদি তুমি ক্যান নটের পরে হেল্প দাও তাহলে এরপরে ভার্বের সাথে কিন্তু আবার আইএনজি দিতে হবে। ওকে, সো তুমি ইজিটাতেই যেতে পারো, ক্যান নট বাট দিলা, এরপর নরমাল ভার্বটা দিলা। I cannot help doing that, right? Yes. So cannot help থাকলে ভার্বের সাথে আইএনজি হবে, এটা মনে রাখো কিন্তু এটা একটু কঠিন স্ট্রাকচার। ওকে, যদি এন্ড থাকে, both and and থাকে, তাহলে কি হবে? বাকি যদি এন্ড থাকে কিংবা বোথ ডট এন্ড থাকে, সেক্ষেত্রে নট অনলি বাট অলসো হবে। এগুলোর এক্সাম্পল সহ সবকিছু একটু পরে সামনে আসবে। মানে ভাবতে পারো যে ভাইয়া এক্সাম্পল দেন, একটু পরেই আসবে। যেমন আইমান এন্ড দুর্জয় হ্যাঁ। আর টেকিং দ্য ক্লাস, নট অনলি আইমান বাট অলসো দুর্জয়। Yes. বুঝতে পারছো? ইজি। আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ, এটা সব থেকে অদ্ভুত লাগে। এখানে আমি যখন তোমাদের সমান ছিলাম তখন আমি চিন্তা করতাম যে এই রুলটা কখন কাজে লাগবে। ওয়েল, আমরা এখনো খুব একটা কাজে লাগাই নাই, বাট তোমাদের জন্য মনে রাখার জন্য বলে রাখি। অ্যাজ সুন অ্যাজ যদি থাকে, এটাকে যখন নেগেটিভ করতে হয় তখন হয় নো সুনার হ্যাড দেন ডট ডট ডট, একটা পরে যে একটা দেন ইউজ হয়। এই স্ট্রাকচারটা আমরা আসলে যখন সেন্টেন্সে তোমাদেরকে ব্যবহার করে দেখাবো তখন তোমাদের মনে রাখা সহজ হবে। পরের পরীক্ষাতে আমরা বলে যেতে পারবো, এটা কাজে লাগে না। আচ্ছা, এবার এভরি অল যখন থাকে তখন কি হয়? দেয়ার ইজ নো, তারপর এভরি বা অল এর পরের যে শব্দটা থাকবে সেটা, তারপর বাট। সেম আমরা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিব একটু পর। সামটাইমস এটা তোমাদের এসএসসি লেভেলে খুব বেশি একটা আসে না, তাও দেখে রাখি সামটাইমস থাকলে নট অলওয়েজ এটা হবে। রাইট, এগুলো ছিল হলো রুল। এই কয়েকটা রুল যদি তোমরা মাথায় রাখো, এখন আমরা আমাদের প্রথম ফাউন্ডেশন সেগমেন্টের 15টা এক্সারসাইজে চলে যাব। যেই 15টা এক্সারসাইজের থ্রুতে তোমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভের সকল ধরনের স্ট্রাকচারের ব্যাপারে জেনে যাবা, অ্যান্ড এগুলো মাথায় রাখলে সবগুলোই পারবা। তো শুরুতে আমরা কোয়েশ্চেনটা দেখাবো। কোয়েশ্চেনটা দেখানোর পরে তোমাকে এই কোয়েশ্চেনটার সলভ বা সলিউশন করতে গেলে যে রুলটা মনে রাখার দরকার সেটা দিয়ে রাখবো। অলরেডি সবগুলো রুল তোমাদেরকে আমরা দেখিয়েছি। সো রুলটার মধ্য দিয়ে তোমরা হিন্টটা পাবা। অ্যান্ড ভিডিওটা যেহেতু আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি, তোমরা চাইলে পজ করে এটার অ্যান্সার কি সেটা আইদার লিখবা, তোমার সামনে যদি খাতা কলম থাকে, যদি না থাকে অ্যাটলিস্ট মাথায় মাথায় চিন্তা করবা যে এটা মানে এইটা। তারপর যখন আমরা অ্যান্সার বলবো মিলাই নিবা, তাহলে তোমাদের এই যে প্রিপারেশনটা সেটা একেবারে সলিড হবে। অ্যান্ড আমি আসলেও অনেক রেকমেন্ড করি, যদি এখনো খাতা কলম না নিয়ে আসো, প্লিজ একটা খাতা কলম নিয়ে আসো, কারণ আমাদের থ্রুতে এই ক্লাসটা করার থ্রুতে তুমি যদি প্রতিটা লিখো ফুল প্র্যাকটিস হয়ে যাবে। চলো দুর্জয়, ফার্স্ট রুল তো তুমি বলছিলা, সো বলো কি হবে এখানে? ওকে, কোয়েশ্চেনটা হচ্ছে ইট লিভস টুগেদার। বাক্যটা অ্যাফার্মেটিভ, দ্যাট মিনস মানে এখানে কিন্তু বলা থাকবে না, একটা কথা বলে নিচ্ছি, পরে কিন্তু বলা থাকবে না যে বাক্যটা কিসে আছে। ব্র্যাকেটে যেটা দেওয়া থাকবে ওইটাতে নিতে হবে, মানে বাক্যটা অ্যাফার্মেটিভে আছে, নিতে হবে নেগেটিভে।
সো আমি বলেছিলাম যদি নো বা নট না থাকে দ্যাট মিনস নো বা নট আনা লাগবে। সো সাবজেক্টের জায়গায় সাবজেক্ট দাও ইট, তারপর নো বা নট আনলাম। আমরা কখনো বলতে পারবো না যে ইট নট, নো বা নট আনতে হলে এর আগে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব লাগে। সো অক্সিলারি ভার্ব হিসেবে কখনো যদি বাক্যে না থাকে কিছু, মানে কোনো ভার্ব অক্সিলারি ভার্ব না দেখো, তাহলে ডো, ডাজ কিংবা ডিড বলবে টেন্সের উপর ভিত্তি করে। বাক্যটা কোন টেন্সে আছে? সাবজেক্টের পরে যদি ভার্বের সাথে এস দেখো তাহলে বুঝবে যে এটা প্রেজেন্ট টেন্সে আছে। এইখানেও কোনটা শেষে এস আছে? এই যে এটা, রাইট? সো নিয়ে নাও এটা ইট ডাজ। তারপর কি বললাম? নট। আরেকটু যদি বলে দিই ওখানে আর ডিড হলো না কেন ভাইয়া? তার কারণ হলো সেন্টেন্সটা হ্যাঁ। প্রেজেন্ট টেন্সে আছে, এই কারণে ডিড হবে না। সো আগে ডিডটা কেটে দিই আমরা, তাহলে হবে হইলো ডু অথবা ডাজ। Does. যেহেতু ইট ছিল তো দুজনের জন্য বলে, এই কারণে হবে হলো ডাজ। সো আই থিংক তোমরা বুঝতে পেরেছো। ইট থার্ড পারসন সিঙ্গুলার আর এটার সাথে অলওয়েজ ডাজ Does. হয়। সো ইট ডাজ, এখন আমরা নট আনতে পারবো, ইট ডাজ নট। এরপর ভার্বের বেস ফর্মটা হবে, এখানে লিভস আছে, আমরা কিন্তু লিভস রাখতে পারবো না, লিভ এসটা তো অলরেডি আমরা এখানে নিয়ে এসেছি। ডাজ নট এ হ্যাঁ, ইট ডাজ নট লিভ টুগেদার। টুগেদারের এখন উল্টোটা। এই জায়গাটা কিন্তু চ্যালেঞ্জিং যে ভাই আমি কেমনে বুঝবো ভাই টুগেদারের উল্টাটা কি? তাহলে টুগেদারের বাংলাটা কি? টুগেদার বাংলা কি? একসাথে। হ্যাঁ। তাহলে এই একসাথে এটার উল্টাটা কি হবে? একা একা, অ্যালোন। অ্যালোন, রাইট? তাহলে কি হইলো? ইট ডাজ নট লিভ অ্যালোন। এবার আমরা দেখবো ব্যাপারটা মিলছে কিনা। ওকে ওকে, মিলছে, Yes. হ্যাঁ ঠিক আছে। তোমাদের সাথে মিলছে নাকি একটু জানতে পারবো। ইট ডাজ নট লিভ অ্যালোন। আমরা যেভাবে ব্যাপারটাকে ভেঙে ভেঙে ফর্মুলা দিয়ে বের করলাম, তোমরা ওটা করবা আর মাথায় মিলানোর সময় দেখবা। আমরাও চেষ্টা করি অ্যান্সার না দেখার আগে দেখবো Okay, তো আমাদেরটা okay. মিলতেছে কিনা, ঠিক আছে? তোমরা আমাদের সাথে try করো। হ্যাঁ, প্রথমে যদি একটা ভুল করছি তাহলে আমাদের ভুল হওয়ার চান্স আছে, তাহলে তোমরা তো আমার থেকে বেটার হইতে পারবা। চলো 2 নম্বরটাতে যাই। সারফেস ওয়াটার ইজ নট সেফ ফর ড্রিঙ্কিং। সো এটা অলরেডি দেখো ইজ নট সেফ আছে, তার মানে এটা অলরেডি নেগেটিভে আছে। নট আমাদের আছে কাছে- উঠে যাবে ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, অ্যাফার্মেটিভ affirmative করতে হবে। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হাবোদক, তার মানে এখানে নট থাকবে না, Right. কেটে দিব নট। Right. নোট কেটে দিলে কি থাকে বাক্যটা? যে সারফেস ওয়াটার ইজ সেফ ফর ড্রিঙ্কিং। সো একদম উল্টা হয়ে গেছে অর্থ। আমরা সেফের অপোজিটটা। অপোজিট। এটা একটা মজার বিষয় হলো কিছু কিছু শব্দের অপোজিটটা শুরুতে একটা প্রিফিক্স লাগায় হ্যাঁ। উল্টায় দেওয়া যায়। Yes. যেমন সেফের অপোজিট কি? আনসেফ, আনসেফ। রাইট? আনসেফ দিয়ে হবে সেন্টেন্সটা? অবশ্যই হবে ভাই। তাহলে কি হচ্ছে? সারফেস ওয়াটার ইজ আনসেফ ফর ড্রিঙ্কিং। মিলছে নাকি দেখি? ইয়েস। মানে মিলে গেছে। এইখানে আমরা যে শব্দটা দিই এটাই যে অলওয়েজ হতে হবে এমন না, মানে তুমি যদি সেফের বিপরীত আরো কিছু শব্দ দিতে পারো ফাইন। ঠিক আছে, ওকে। নাম্বার 3, ইট ইজ নট আনপ্লেজেন্ট। এটা তো অনেক ইজি। এটা easy, হ্যাঁ, তাহলে okay. আমি কি নটটাকে সরাই দিব, আনপ্লেজেন্টকে আমরা প্লেজেন্ট বানাই Pleasant দিব, বানাই দিব। তাহলে কি Yes, হবে? get ইট it. ইজ প্লেজেন্ট। Pleasant. সো এটাও সরাই দিব, এটাও সরাই দিব, ইয়েস। রাইট? সো ইট ইজ প্লেজেন্ট। তাহলে কি মিনিংটা সেম রাখতেছে? হ্যাঁ, ইট ইজ নট আনপ্লেজেন্ট, এটা মানে বোঝাচ্ছে যে ইট ইজ Pleasant. প্লেজেন্ট, রাইট? 4 নাম্বার, উই শুড নট এই ডিস্ট্রয়। অ্যানসারটা সহজ চলে আসছে মনে হয় That- দুর্জয়। ইয়েস ইয়েস। আহা, ওদেরকে টেস্ট করতে বললাম না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, চলো। আচ্ছা, উই শুড নট ডিস্ট্রয় দ্য রিভার। রিভার। আচ্ছা, সো এখানেও যে নটটা কেটে দিব, ডিস্ট্রয়ের বিপরীত শব্দ দিব সেভ। সেভ। ও, এটা আসলে দেয়া হয়েছে এটা এই কারণে যেটা অলরেডি আমরা একবার দেখাইছি। হ্যাঁ। এই জন্যই মনে হয় দুর্জয় দিয়ে রাখছে না? এজন্য তো এটাই এই জন্যই মনে হয় দুর্জয় দিয়ে রাখছে। ঠিক আছে, চলো 5 নম্বরে যাই। আচ্ছা, ওয়ার ইজ আ কার্স ফর দ্য হিউম্যান সিভিলাইজেশন। এটাকে নেগেটিভ করতে হবে, তাহলে কি করব? সবার আগে একটা নট আনা লাগবে। তাহলে So, এখানে verb টা নটটা আমাদের এখানে প্যারা দিব। হবে না, হ্যাঁ, ইজের পরে আমরা নট দিয়ে দিলাম। ওকে, কি হলো? ওয়ার ইজ নট আ কার্স ফর দ্য হিউম্যান সিভিলাইজেশন। তাহলে কার্সের অপোজিটটা বসাতে হবে। শব্দ দিতে হবে। কার্স মানে কি? অভিশাপ। অভিশাপ। অভিশাপ দেয়া। অভিশাপের অপোজিট তাহলে কি হবে? দোয়া দেয়া, হ্যাঁ। ব্লেসিং দেয়া। তাহলে ব্লেসিং হইতে পারে, হ্যাঁ। রাইট? What তাহলে is কি হবে? not a- ওয়ার ইজ নট আ ব্লেসিং ফর দ্য হিউম্যান সিভিলাইজেশন। দেখি মিলছে কিনা? ওয়ার ইজ নট আ ব্লেসিং ফর হিউম্যান সিভিলাইজেশন। Yes. মিলছে, ঠিক আছে। ওকে, তার মানে ফর্মুলা কাজে দিচ্ছে আমাদের। ওকে, এরপর যাই 6 নাম্বার। ইংলিশ ইজ নট আ নেটিভ ল্যাঙ্গুয়েজ। এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। আমি বুঝে গেছি, নটটাকে বাদ দিব না? ইয়েস। ওকে, আর নেটিভটাকে কি করতে হবে? নেটিভের অপোজিটটা দিতে হবে। ফরেন। রাইট, মানে নেটিভ মানে হচ্ছে দেশি আর ফরেন মানে কি? বিদেশি। তাহলে কি হবে? ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ। ব্রিটিশদের ল্যাঙ্গুয়েজ না? হ্যাঁ, ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ। মিলতেছে, ফর্মুলা কাজে দিচ্ছে। চলো পরেরটাতে যাই। আচ্ছা, পরেরটাতে যাওয়ার আগে এটা ফর্মুলা আমরা রিভিশন দিব, ঠিক আছে?
Okay. এটা এখন ডিফারেন্ট জিনিস। এতক্ষণ পর্যন্ত যেটা দেখেছি ওইখানে একদম বেসিক জিনিস ছিল, এখন একটু ডিফারেন্ট। একটু ডিফারেন্ট। সো হি মাস্ট ডু দিস, এটা নেগেটিভ করতে হবে। খেয়াল করে দেখো, আমরা রুল কয়েকটা পড়েছিলাম যেখানে আমরা অনলি থাকলে কি হবে, অনলি যখন পার্সন ডিনোট করে, যখন থিং ডিনোট করে, যখন নাম্বার ডিনোট করে, কোনটা কি আছে। আর জিনিস পড়েছিলাম যখন মাস্ট হয়, মাস্ট যখন হয় তখন কি ছিল, ক্যানট বাট। বাট হি মাস্ট ডু দিস, তাহলে কি হবে, হি ক্যান নট বাট Yes. ডু Do দিস। this, yes. তাহলে মাস্ট এর Just জায়গায় must কেটে দিয়ে cannot but দিলেই হবে। ক্যানট বাট দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে, হি ক্যানট বাট ডু দিস, কারণ তাই করতেই হবে, হি মাস্ট ডু দিস, এটার মিনিংও সেম রাখতেছি। 8 নম্বরে, অনলি দ্য অপটিমিস্টিক পিপল আর অ্যাকসেপ্টেড বাই অল। ঠিক আছে, অপটিমিস্টিক মানে কি, মানে আমরা এখানে বলতেছি যে আশাবাদী। So, right? ব্যক্তির কথা বলতেছি, পিপল। আমরা জানি অনলি দ্বারা যদি ব্যক্তির কথা বুঝায় তাহলে শুরুতেই কি আসবে, নান বাট। সো অনলি কেটে দিয়ে ভাই আমরা এখানে নান বাট দিই, নান বাট দ্য অপটিমিস্টিক পিপল আর অ্যাকসেপ্টেড বাই অল। ডান। নান বাট, আই গেস তোমরা মিনিংটা বুঝতে পারছো, রাইট? নান বাট, নান বাট মানে কি, নো ওয়ান বাট দ্য অপটিমিস্টিক, মানে অপটিমিস্টিক বাদে আর কেউ না। তার মানে বেসিক্যালি আমরা অনলি দ্য অপটিমিস্টিক মানুষজনকে বোঝাচ্ছি। খেয়াল করছো? এই কারণে অনলিকে যখন আমরা বাদ দিই তখন দিতে হয় হলো নান বাট। নান বাট দ্বারা যা বোঝাচ্ছে অনলি দ্বারাও সেটাই বোঝাচ্ছে। এগেন কামিং ব্যাক টু দ্য ফার্স্ট রুল অফ চেঞ্জিং সেন্টেন্সেস, আমরা সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করব এমন ভাবে যেন সেন্টেন্সের অর্থটা চেঞ্জ না হয়। ঢাকা বোর্ড 2023, অনলি দ্য মুন শাইনস অ্যাট নাইট। অনলি এবার তো একটা থিং, জড়ো, তারপর মনের কথা বলতেছে, চাঁদের কথা বলতেছে। অনলি কেটে দিব, নাথিং বাট আসবে, নাথিং বাট দিয়ে দিব, নাথিং done. বাট দ্য মুন শাইনস এট নাইট। রাইট। তার মানে কি, নাথিং বাট দ্য মুন, মানে মুন বাদে আর অন্য কোনো কিছু না যেটা কিনা রাতে বেলা উজ্জ্বল, Yes. শাইন করে, ঝলঝল করে। ওকে, এরপর নাম্বার 10, উই শুড ড্রিঙ্ক নাথিং বাট পিওর ওয়াটার। ইয়েস, এবার উল্টা হয়, এবার উল্টা হবে, নাথিং বাট থাকলে অনলি হবে, Only হবে, yes. তাহলে হবে হলো উই শুড ড্রিঙ্ক অনলি পিওর Yes. ওয়াটার। সো নাথিং বাট যখন চলে যাবে তখন সেন্টেন্সটা অটোমেটিক্যালি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। সো উই শুড ড্রিঙ্ক অনলি Only pure water. পিওর ওয়াটার। ডান। আমার পানির পিপাসা লেগে গেল, আমার তো আবার একটু লেবু পানি। তুই তো মনে হয় এটা পানি দাস না রে, এটা তো মনে হয় সোডা ওয়াটার দিয়ে দিছিস, তো একটু ঝামেলা মনে হয়। আচ্ছা ঠিক আছে, হি ইজ অনলি 18, এটাকে নেগেটিভ করতে হবে। এগেন অনলি দিয়ে যখন নাম্বার বোঝানো হয় তখন আমরা নট মোর দেন বুঝাই অথবা নট লেস দেন বুঝাই। এখানে অনলি 18 বলতে বুঝাইছে যে এর বড় না, আবার ছোট না, ছোট হ্যাঁ। না, রাইট? সো এটার তাহলে হবে হলো হি ইজ নট মোর More দেন than 18, কারেক্ট? হি ইজ অনলি 18, তার মানে সে শুধুমাত্র আরো, এর বয়স এর থেকে বেশি না। তো বয়স কত? আমার 23, 23, 23.5। ওকে, সো দুর্জয় ইজ নট মোর দেন 23.5। ইয়েস। Yes, দুর্জয় ইজ অনলি 23.5। ঠিক আছে। 12 নম্বর, as soon as I saw the tiger I climbed upon the tree। এই ছিল ওই সেই ফালতু রুল যেটা তোমাদেরকে একটু প্রেসার দিবে, আচ্ছা। প্যারা দিবে, একটু চ্যালেঞ্জ Yes, দিবে। আমি So, আমরা একটু এটা ওদেরকে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, অ্যাজ সুন এজ এর পরিবর্তে আসবে নো সোনার হেড। আমি একটু তোমাদেরকে শুরুতে উত্তরটা দেখাচ্ছি, এটা একটু কনফিউজিং। সো অ্যাজ সুন এজ এর পরিবর্তে আমরা কি দিব, নো সোনার হেড। একটা জিনিস মাথায় রাখবে, এই পাশে যদি নো সোনার হেড হয়, এই পাশে তোমাকে দেন বানানটা, মানে দেনটা দিতেই হবে। দেন কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে THEN, আর একটা হচ্ছে এটা, ঠিক আছে? সো এই দেনটা দিবা, ওইটা না কিন্তু। সো নো সোনার হেড, তারপর এই বাক্যে ছিল আই স দ্য টাইগার। এখানে কেন আই সিন দ্য টাইগার হলো, এই জিনিসটা একটু তোমাকে আমি বুঝাই। এই বাক্যটা মূলত এতক্ষণ পর্যন্ত ছিল পাস্ট ইনডিফিনিট টেন্সে, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম আছে, মানে পাস্ট ফর্ম আছে। কিন্তু তুমি একটু চিন্তা করো, সাবজেক্ট, তারপর হেড, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম, এটা কোন টেন্সে পড়ে? পাস্ট পারফেক্ট টেন্স। সো এখন এই অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে, যে নো সোনার হ্যাড আই সিন দ্য টাইগার। এরপর কি বলেছি, নো সোনার হ্যাডের সাথে কি দিতে হবে, দেন দিতে হবে। মনে রাখবা,
এক অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, আর পাস্ট পারফেক্টের সাথে সবচেয়ে সক্ষতা রয়েছে যেই টেন্সের, সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের, যেটা তোমরা ওই যে ডাক্তার আসার পূর্বে রুগী মারা গিয়েছে এই টাইপ এক্সাম্পলেও দেখেছো। সো এই অংশটাকে আমরা এখন পাস্ট ইনডিফিনিট করে দেবেন, এটা পাস্ট ইনডিফিনিট আছে। সো সিম্পল হিসাব, অ্যাজ সুন এজ এর পরিবর্তে আমরা দিব নো সুনার হ্যাড, অ্যান্ড এই অংশটাকে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে মানে ভার্বটাকে 3 নাম্বার ফর্মে করে দিব। আবার বলছি, অ্যাজ সুন এজ এর পরিবর্তে নো সুনার হ্যাড, যে ভার্বটা আছে এটা 3 নাম্বার ফর্ম, কেমন? তারপর এইখানে কমার পরে আমরা এই দেনটা দিব, বাকি যা আছে তা দিয়ে দাও, তাহলেই হবে। ক্লিয়ার? ওকে, সো কি দাঁড়ালো? নো সুনার হ্যাড আই সিন দ্য টাইগার দেন আই ক্লাইম্বড আপন দ্য ট্রি। এরপর যদি আমরা যাই, ইউ মাস্ট লার্ন ইংলিশ। আমি ব্যাক করছি দুর্জয়, ইয়েস, খাওয়ার ব্রেক নিয়ে নিয়েছিলাম, এত কঠিন টপিক পড়েছে সেই কারণে। কেউ যদি খাওয়ার আওয়াজ পেয়ে থাকো সরি, মাইকটা অফ করতে পারি নাই। আচ্ছা যাই দুর্জয়। ইউ মাস্ট লার্ন ইংলিশ। সো মাস্ট, হ্যাভ টু, হ্যাড টু, হ্যাজ টু, এগুলো থাকলে কি হয়? ক্যান নট বাট। Yeah. সো ইউ ক্যান নট বাট লার্ন ইংলিশ। সিম্পল, এটা আমরা আগেও দেখিয়েছি। It dazzles our eyes and soothes our heart. এন্ড আছে, মনে আছে ভাই একটা এক্সাম্পল দিয়েছিল? Not only Ayman, but also Durjoy. Yes. So it dazzles our eyes. Our eyes এর আগে আমরা মানে মানে চিন্তা করো, it not only dazzles our eyes But also soothes our heart. Yes. ঠিক আছে? So, ওকে। just not only but also দিলেই হয়ে যাবে। লাস্ট 15 নম্বর, ময়মনসিংহ বোর্ড 2024, everybody avoids a corrupt person. আমরা বলেছিলাম যে এভরি কইলে কি হয়? There is no, No. এই যে এভরির পরিবর্তে আমরা দিব there is no, No. তারপর যা আছে তা দাও, তাহলে there is no body, মানে there is nobody but avoids a corrupt person. এই যে Got it. there is nobody but avoids a corrupt person. সো এইটা মনে রেখো, কিন্তু এই প্লাসের পরে বাটটা আবার অনেকে মিস করতে পারে। না, এটা না দিলে হবে না, এটা দিতে না হবে। দিলে কিন্তু হবে না। There is nobody but avoids a corrupt person. Alright, এর মধ্য দিয়ে আমরা ফাউন্ডেশন যে লেয়ার ছিল, ফাউন্ডেশন লেয়ারের পূর্ণটা করেছি, যেখানে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করেছি, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করেছি। আমরা এখন ইন্টারমিডিয়েট সেকশনে আরো 15টা করব, যেখানে আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স এই তিনটার একে অন্যের মধ্যে পরিবর্তনগুলো দেখব। সো এইটা আমরা ইন্টারমিডিয়েট সেকশনসে একটা একটা করে আসবো। এতক্ষণ খুব মজা লাগছে, আস্তে আস্তে একটু খারাপ লাগতে শুরু করবে। হ্যাঁ। ভিডিওটা স্কিপ করলে নাম্বারও স্কিপ হয়ে যাবে। এই পার্টটা একটু হ্যাঁ মানে অত না, হ্যাঁ। ইজি আছে। আর প্রতিটার আগে তো আমরা রুলগুলো বলেই দিব আগের বারের মতো। তোমরা ফার্স্ট একটু রুলটা মনোযোগ দিয়ে দেখবা। রুলটা মনোযোগ দিয়ে দেখলে হোপফুলি এর পরে যখন আমরা 15টা এক্সারসাইজে যাব সবগুলোই পারবা। আর না পারলেও যখন আমরা ভেঙে ভেঙে ফর্মুলাটা কিভাবে কাজে লাগাচ্ছে সেটা তোমাদেরকে ইউজ করা শিখাই দেবো, পরের বার পেরে যাবে ইনশাআল্লাহ। ইয়েস, আমি মূল আলোচনায় আসার আগে জাস্ট অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি কি 3টা 15 সেকেন্ডে বলে দিই। অ্যাসার্টিভ মানে হচ্ছে বর্ণনামূলক, যেটা শেষে ফুল স্টপ থাকে। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নসূচক, যেটা শেষে প্রশ্নবোধক বাক্য চিহ্ন থাকে আর কি। এক্সক্লেমেটরি মানে হচ্ছে আশ্চর্যবোধক, যেটা শেষে বা যেই বাক্যটাতে শুরুতেও থাকতে পারে, যেমন এলাস, এগুলো করে এই যে নোট অফ এক্সক্লেমেশনটা মানে এই মার্কটা থাকে। সো 3টার পরিচয় আশা করি ক্লিয়ার। এবার আসো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে করার সময় মানে কোন রুলগুলো, মানে আমি এই বাক্যে এই জিনিসটাই দেখাবো যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানে এই ভিডিওতে। আচ্ছা, সো কি বলছে, অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব। তোমার পরীক্ষা অক্সিলারি ভার্বটাই সবচেয়ে বেশি আসবে। অক্সিলারি ভার্ব বলতে কি, ধরো যেই বাক্যটাতে এম ইজ আর ওয়াজ ওয়ার আছে বা এরকম যেই অক্সিলারি ভার্বগুলো আছে, এই টাইপ একটা বাক্যকে কিভাবে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব। দেখো আগে বাক্যটা খেয়াল করো, হি ইজ আ গুড স্টুডেন্ট। দেখো এখানে বি ভার্ব আছে, মানে হচ্ছে তুমি ইজিলি বুঝবা এখানে কিন্তু একটা ভার্ব আছে। এইটাকে তুমি কিভাবে ইন্টারোগেটিভ করবা, খুবই সিম্পল। ওই যে অ্যাফার্মেটিভের যে নিয়মটা আছে না, ওইটার মতোই কিছুটা ভাইয়া। বাক্যটাতে নো বা নট আছে, নাই, তার মানে আনতে হবে। যেমন পরের বাক্যটা যদি ইউ ক্যান নট ডু দিস, এই বাক্যে নো বা নট আছে, আছে, তার মানে বাদ দিতে হবে। থাকলে বাদ দিয়ে দিব, না থাকলে আনবো। এই রুলটা মাথায় রাখবা। ওকে, সো এই বাক্যটাতে আমরা, এটা তো অ্যাসার্টিভে আছে, এই যে শেষে ফুল স্টপ, বাক্যটাকে আমরা যদি ইন্টারোগেটিভে নিতে চাই সবার আগে অক্সিলারি ভার্বটা চলে আসবে।
চলে আসছে? ওকে, বাক্যটাতে কি নো বা নট আছে? নাই। দ্যাট মিনস আমরা আনবো সংক্ষেপে ইজেন্ট। বাকি যা আছে দিয়ে দাও ভাইয়া। ইজের পরিবর্তে আমরা ইজেন্ট দিলাম তো, হি আ গুড স্টুডেন্ট, হি আ গুড স্টুডেন্ট। শেষে তো ফুল স্টপ আছে, ইন্টারগ্রেটিভ করার কারণে এখানে প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিয়েছি। এবার এটা উল্টোটা একটু যদি দেখি, ইউ ক্যান নট ডু দিস, নো বা নট আছে, কেটে দাও। শুরুতে অক্সিলারি ভার্বটা নিয়ে আসো, ক্যান। বাকি যা আছে দিয়ে দাও, ক্যান দিয়ে দিলাম, ইউ ডু দিস, ইউ ডু দিস। শেষে প্রশ্নবোধক চিহ্ন। দুর্জয়, আমার লাইফ একটা এপিফেনি হয়েছে। এপিফেনি মানে বুঝছো? যে রেভেলেশন। আমি লাস্ট যখন ভিডিওটা করছিলাম ট্যাগ কোয়েশ্চেনে, তখন আমি বলছিলাম যে ট্যাগ কোয়েশ্চেনটা জীবনে কখন কাজে লাগবে আমি কখনো ফিগার আউট করতে পারি নাই, রাইট? এখনো ফিগার আউট করতে পারি নাই, বাট তুমি যদি ট্যাগ কোয়েশ্চেন ভালো করে পারো, তোমার অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের একটু হইলো অ্যাডভান্টেজ পাবা। খেয়াল করে দেখো, হি ইজ আ গুড স্টুডেন্ট, ট্যাগ কোয়েশ্চেন কি হইতো? ইজেন্ট হি? ইজেন্ট হি? আচ্ছা, তাহলে ইউ ক্যান নট ডু দিস, ট্যাগ কোয়েশ্চেন কি হইতো? ক্যান ইউ? ক্যান ইউ? আহা, এভাবে তো আমি ভেবে দেখিনি আগে। হ্যাঁ, এই জন্য দুর্জয় যখন পড়ায় খুব মনোযোগ দিয়ে তোমাদের পড়াটা শুনতে হবে। আমি পড়া শুনতে শুনতে যে আনারস খাচ্ছিলাম, এন্ড দেন আমি ফিগার আউট করছি জীবনের ট্যাগ কোয়েশ্চেন কোথায় কাজে আসে। রাইট, এইখানে কাজে আসে। হি ইজ এ গুড স্টুডেন্ট। ক্লাসটা করো যাবে। হ্যাঁ, সো আমরা কিন্তু অলরেডি ট্যাগ কোয়েশ্চেনের ভিডিওটা আপলোড করছি। প্লিজ ট্যাগ কোয়েশ্চেনের ক্লাসটা করে এসো, তাহলে তোমাদের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের কাজটা অনেকটুকু সহজ হয়ে যাবে। ইয়েস। হ্যাঁ, রেভেলেশন, গুড। চলো এরপরের পয়েন্টে চলে আসছি। এবার আসো, এতক্ষণ পর্যন্ত যে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ দেখেছি যে ওই বাক্যটাতে একটা বিভার্ব বা অক্সিলারি ভার্ব থাকবে। এখন দেখো এভরিবডি, এভরিওয়ান, অল, ওয়ান, এই টাইপের যেই অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, অর্থাৎ যেই অ্যাসার্টিভ সেন্টেন্সে এগুলো থাকবে, এগুলো কোনো একটা থাকলো মনে করো, ঠিক আছে? এই টাইপ অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় আমরা শুরুতে দিব হো। দেখো এভরিবডির পরিবর্তে আমরা কি দিব? হো। তারপর ডোন্ট, ডাজন্ট অথবা ডিডেন্ট, মানে বাক্যটা যেই টেন্সে থাকবে। সো সিম্পল, বাক্যটাতে এই যে ভার্বটা আছে, ভার্বের শেষে এস আছে। সো তোমাদেরকে একটু আগে বলেছিলাম অ্যাফার্মেটিভ নেগেটিভ পড়ানোর সময় যে এখানে এস আছে, মানে এখানে তুমি এস যুক্ত টানবা আর কি। এই যে ডাজ, হু ডাজন্ট, বাকি যা আছে তা দাও। লাভস আ ফ্লাওয়ার, লাভস আ ফ্লাওয়ারই দিবা? একদমই না, কারণ আমরা এই যে এসটা তো একবার অলরেডি দিয়ে দিয়েছি। সো কি হবে? লাভ আ ফ্লাওয়ার, হু ডাজন্ট লাভ আ ফ্লাওয়ার। শেষে দিলাম প্রশ্নবোধক চিহ্ন। সো আরেকবার বলি, এভরিবডি, এভরিওয়ান, এগুলো থাকলে হু ডাজন্ট, ডিডেন্ট বা ডোন্ট, কখন কোনটা হবে বুঝে গেছো? ওকে, বাকি যা আছে তা দিয়ে দাও। লাভ আ ফ্লাওয়ার, লাভস কেন হলো না? ওই যে এখানে চলে এসেছে। ক্লিয়ার? অ্যান্ড শেষে অবশ্যই এই সাইনটা দিবে। ওকে, আচ্ছা। এরপর ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, এতক্ষণ পর্যন্ত আমি তোমাকে দেখেছি যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, এখন ঠিক তার উল্টাটা, সিম্পল আগের মতো। এই ইন্টারোগেটিভ বাক্যে যদি নো বা নট না থাকে তাহলে আনবো, থাকলে উঠিয়ে দিব। ক্লিয়ার? ওই যে আগের মতোই। সো ইজ হি আ গ্রেট লিডার, শেষে প্রশ্নবোধক চিহ্ন। দ্যাট মিনস এটা ইন্টারোগেটিভ আছে, আমরা নিব কিসে? অ্যাসার্টিভে। সো অ্যাসার্টিভে সবার আগে সাবজেক্ট আসে, অক্সিলারি ভার্ব কখনোই অ্যাসার্টিভে আসে না। সাবজেক্ট কি? এটা হি না? দিয়ে দাও হি। তারপর বাকি যা আছে দিয়ে দাও। ইজ দিলাম, ইজ। তারপর আ গ্রেট লিডার, আ গ্রেট লিডার, ওই যে নট না থাকলে আনতে হবে, সেটাই মাঝে নিয়ে এসেছি। ক্লিয়ার? আরেকবার বলি, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ করব একদম আগের মতো। নো বা নট থাকলে উঠে যাবে, না থাকলে আসবে। আচ্ছা, সো ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করার সময় শুরুতেই সাবজেক্ট আসে, দিলাম সাবজেক্ট হি। তারপর বাকি যা আছে তা দিয়ে দাও। ইজ আ গ্রেট লিডার, ইজ আ গ্রেট লিডার, নট না থাকার কারণে আমরা নিয়ে এসেছি। ক্লিয়ার? দেখো এবার এটা তুমি নিজেই পারবা। ওয়াজন্ট ইট আ ওয়ান্ডারফুল ডে? সিম্পল, দাও ইট, তারপর ওয়াজ, নট তো বাদ দিয়ে দিব, থাকলে বাদ দিয়ে দিতে হয়। সো আর বাকি রইল কি? আ ওয়ান্ডারফুল ডে, আ ওয়ান্ডারফুল ডে। শেষে প্রশ্ন, ফুল স্টপ, যেহেতু আমরা অ্যাসার্টিভ করব। ঠিক আছে? আচ্ছা, এবার আসো ওই যে এভরিবডি, এভরিওয়ান, অল, এটা একটু আগে তোমাকে পড়াইছি না? তার উল্টা উল্টা হবে। বাক্যটা দেখো, হু ডাজন্ট লাভ হিজ কান্ট্রি, মনে আছে? এভরিবডি, এভরিওয়ান, এগুলো থাকলে এটা আসে কি? হু ডাজন্ট, হু ডিডেন্ট, এগুলো আসে। সো হু ডাজন্ট, এটার পরিবর্তে আমরা দেবো কি? এভরিবডি। ঠিক আছে? হু ডিডেন্ট থাকলে
ডোন্ট থাক মানে হোয়ের পরে ডোন্ট নর্মালি পাবা না। সো এগুলো পরিবর্তে আমরা কি দিব? এভরিবডি। এইখানে ডাজ থাকার কারণে আমরা বুঝতে পারছি যে এইখানে বাক্যটাতে মূলত যে ভার্বটা ছিল এটার সাথে এসও আছে, ঠিক আছে? এই এসটা এইখানে চলে আসবে। তাহলে কি দাঁড়ালো? এভরিবডি লাভ হিজ কান্ট্রি, জাস্ট এস যুক্ত করে দেবো, এভরিবডি লাভস হিজ কান্ট্রি। যদি কোনো কারণে তোমার মনে হয় যে ভাইয়া আগের রুলটা বুঝি নাই, এইটা বুঝি নাই, জাস্ট ভিডিওটা পজ করো, একটু পিছনে নাও, আরেকবার শোনো, বুঝবা। তারপর বুঝতেছো না, তুমি জাস্ট খাতায় নোট করো, সেম রুলটা নোট করো, নোট করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ যদি একটু দেখি, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। বাক্যটা বলছে কি দেখো, কোনো একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি হোয়াট এ অথবা এন থাকে, যেমন হোয়াট এ অথবা এন তো আছে, রাইট? এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনার সহজ উপায় হচ্ছে এই সাইনটা বাবা। তাহলে হোয়াট এ আছে, আচ্ছা, তাহলে এই হোয়াট এ বা হোয়াট এন যুক্ত একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাসার্টিভ করব? শুরুতে মনে রাখবা এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব শেষে থাকে, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব শুরুতে থাকে। এটা তোমাকে বলেছি একটু আগে। সেই যে শেষে আসো ইট ইজ, এটা শুরুতে নিয়ে আসো ইট ইজ। বুঝছো? এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে সাবজেক্ট ভার্ব থাকে, অ্যাসার্টিভ এটা আবার শুরুতে থাকে। সো দিলাম সাবজেক্ট ইট, তারপর দিলাম ইজ। কেমন? এরপর এই যে এটা আছে দিয়ে দাও এ, হোয়াটটা আছে না দিয়ে দিলাম ভেরি, বাকি যা আছে তা বিউটিফুল বার্ড, বিউটিফুল বার্ড। সিম্পল। শেষে অবশ্যই এই ফুল স্টপটা দিবা। আরেকবার বলি, হোয়াট এ বা হোয়াট এন থাকলে কিভাবে আমরা ওই এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ দিব। এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব সবার শেষে থাকলেও অ্যাসার্টিভে সবার শুরুতে থাকে। সো ইট ইজ, ইট ইজ। কেমন? এ, হোয়াটের পরিবর্তে দিচ্ছি ধরো ভেরি, বাকি যা আছে তা বিউটিফুল বার্ড। ইট ইজ আ ভেরি বিউটিফুল বার্ড। এখন আসো আরেকটা ব্যাপারে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে সবসময় যে হোয়াট এ বা এন থাকবে ব্যাপারটা এমন না, একটু ডিফারেন্টও হইতে পারে। দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সে হাও থাকতে পারে, তাই না? আমরা শুনি না যে হাউ লাকি ইউ আর, আমরা বলি না যে তুমি কত সৌভাগ্যবান, তুমি কত ভাগ্যবান। সো এরকম এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি হাউ থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে অ্যাসার্টিভ করব? সো আগের মতো এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব সবার শেষে থাকে, দিলাম সাবজেক্ট ভার্ব শেষ থেকে শুরুতে এনে অ্যাসার্টিভ করার সময়। সো হাউ লাকি ইউ আর এর মধ্যে সাবজেক্ট ভার্ব দিলাম। হাউ এর পরিবর্তে বা হোয়াটের পরিবর্তে কি যেন দিলাম একটু আগে মনে আছে, এই যে ভেরি, বাকি রইল কি লাকি, দিয়ে দাও লাকি, ইউ আর ভেরি লাকি। সো আগেরটা বুঝলে এটা একদমই সিম্পল। কেমন? সো এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ আশা করি তোমাকে আমি বুঝাতে পেরেছি। এবার আসো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করব। এতক্ষণ যা বলছি ওইটার উল্টোটাই এখন আমি বলবো আর কি। কেমন? দেখো, হি ইজ আ গ্রেট স্কলার। সিম্পল হিসাব। এই জিনিসটা কীভাবে মনে রাখবা? যদি অ্যাসার্টিভ বাক্যে অ্যাডজেক্টিভের পূর্বে এ অথবা এন থাকে, এই যে মানে অ্যাসার্টিভ বাক্যে যদি তুমি এ অথবা এন দেখো, সেটাকে এক্সক্লেমেটরি কিভাবে করবা? ওকে, শুরুতে হোয়াট দিলাম, এ অথবা এন থাকলে শুরুতে কি দিলাম? হোয়াট দিলাম, তারপর এই যে এটা আছে দাও, তারপর স্কলার, সাবজেক্ট ভার্ব। দেখো এইটা মনে রাখার সহজ উপায়, অ্যাসার্টিভ বাক্যে মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব শুরুতে থাকে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব শেষে থাকে। সো হি ইজ, এই তো সাবজেক্ট ভার্ব, দেখো এটা আমি সবার শেষে দিছি, ঠিক আছে? আচ্ছা, আর এই গ্রেটের পরিবর্তে ধরো আমরা হোয়াট দিলাম, মনে রাখার জন্য বলতেছি আর কি। গ্রেটের পরিবর্তে দিলাম হোয়াট, হোয়াটের পরে কি দিতে হবে? এ, হোয়াট বাকি রইল কি? স্কলার, দিয়ে দাও হোয়াট স্কলার, মানে হোয়াট এর পরে মূলত যা থাকবে বাক্যের অবশিষ্ট অংশ সেটা দিয়ে দাও, তারপরে সাবজেক্ট ভার্ব সবার শেষে দিলেই হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন না। যদি কোনো কারণে কঠিন লাগে বুঝতে, স্ট্রাকচারটা তোমার বোঝার জন্য আরও সহজে দিয়েছি। আমি স্ট্রাকচারটা পরে পরে শোনাচ্ছি না, আমি জাস্ট নিজে তোমাকে বোঝাচ্ছি এজন্য। কেমন? আমরা এগুলো প্র্যাকটিস করলে আরও মজা লাগবে, আরও ইজিলি তুমি এগুলো পারবা। ওকে, এবার দেখো অ্যাসার্টিভ বাক্যে, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ এন থাকে তাহলে আমরা কি আনবো? হোয়াট এ অথবা হোয়াট এন, যেটাই আর কি। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ এন না থাকে তাহলে আমরা কি করব? ওই যে যেমন ইউ আর ভেরি কাইন্ড, এই ভেরির পরিবর্তে তখন আমরা
হাউ আনবো, কেমন? আচ্ছা, তাহলে হাউ এর পরে যা আছে তা দিয়ে দাও। কাইন্ড আছে, সাবজেক্ট ভার্ব তো সবার শেষে বসে, সাবজেক্ট ভার্ব। হাউ কাইন্ড ইউ আর। ঠিক আছে, মজা না? প্র্যাকটিস করলে তোমার এগুলো আরও ভালো লাগবে। সো আমি তোমাদেরকে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি এগুলোর যে বেসিক রুলটা একটু ব্যাখ্যা লাগতে পারে বুঝিয়েছি। আশা করি বুঝছো, কিছু হয়তো কনফিউশন থাকতেও পারে। এখন প্র্যাকটিস করলে সেটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাও কোথাও যদি না বুঝো, যেটা ভাইয়া বললাম ওইটা করলেই হবে। চলো তাহলে আমরা শুরু করি। ইয়েস, 15টা ইন্টারমিডিয়েট সেকশন। অ্যান্ড প্লিজ আমাদেরকে জানাও, এই যে ফাউন্ডেশনে তুমি 15টা শেষ করছিলে না, এই 15টা কত পাইছো এটা একটু কমেন্টে জানাও, সো দ্যাট আমরা বুঝতে পারি যে ফাউন্ডেশন সেকশনটা কতটা ডিফিকাল্ট ছিল। আমরা যখন অন্যান্য টপিকে গ্রামারের ডিসকাশনগুলো করছিলাম তখন সবকিছু মিলায় ফাউন্ডেশন, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স করেছিলাম। এই টপিকটা যেহেতু একটু কঠিন, এই কারণে আমরা পুরো সেগমেন্টে আলাদা করে দিয়েছি। প্রথমটাতে ছিল হলো অ্যাফার্মেটিভ, নেগেটিভ। সো এইখানে 15তে কত পাইছো জানাও। আর এখন তো 15টা শুরু করবো, সো লেটস সি ওভারঅল তোমরা কেমন পারো। সো ফার্স্ট ওয়ান, we need strategy for the examination. এটা ট্যাগ কোশ্চেন করলে কি করতাম দুর্জয়? আচ্ছা, ট্যাগ কোয়েশ্চেন করলে আমরা কি করতাম? We need, হ্যাঁ, ডোন্ট উই বলতে পারতাম। হ্যাঁ, তাহলে আমরা সেটাই করি। ওকে ওকে ওকে। So don't we, হ্যাঁ, ডোন্ট উই হ্যাঁ। নিড স্ট্র্যাটেজি ফর দ্য এক্সামিনেশন। তাহলে তো হয়ে যাওয়ার কথা। হয়েছে। হ্যাঁ হ্যাঁ ডোন্ট উই নিড স্ট্র্যাটেজি, ইয়েস হয়ে গেছে ব্যাপারটা। আমরা পেরেছি। আচ্ছা, তারপরে যাই, we you know me well, এটা ট্যাগ কোশ্চেন করলে কি করতাম? ডোন্ট ইউ, হ্যাঁ দেখো তো, তাহলে তাই হবে না ইন্টারোগেটিভ? ডোন্ট ইউ নো মি ওয়েল। ইয়াপ, ডোন্ট ইউ নো মি ওয়েল, রাইট? মিলতেছে, এই রাইট? জিনিসটা আমার জানি না, এটা একদম সো শর্টকাট। ট্যাগ কোয়েশ্চেন যারা ভালো পারো তারা এই জিনিসটা বুঝতে বা ধরতে কিন্তু অনেক সহজে পেরে যাবে। আচ্ছা, উই ক্যানট পাস আ সিঙ্গল ডে উইদাউট ওয়াটার, এটা করলে কি করতাম? নটটা বাদ দিয়ে বলতাম যে কেন। ক্যান উই, সো ক্যান উই পাস আ সিঙ্গল ডে উইদাউট ওয়াটার? ইয়েস, হয়ে যাচ্ছে, Yes. রাইট? সো ট্যাগ কোয়েশ্চেন যদি পারো, তোমার জন্য অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ খালি এইটাই সহজ হয়। তার কারণ হলো ট্যাগ কোয়েশ্চেনে আমরা কি করি, একটা নর্মাল সেন্টেন্স থাকে, ওটাকে আমরা একটা ইন্টারোগেটিভ একটা ট্যাগ অ্যাড করি। সো ওইটাই সব জায়গায় কিন্তু কাজে লাগবে না। So আমি বলছি না যে এটার সাথে এটা বিশাল একটা সম্পর্ক আছে, এই পার্টিকুলার একটা জায়গায় সম্পর্ক আছে। দুজনে কিসের ভিডিও চলতেছে রে? হ্যাঁ, ওয়াটার। ওয়াটারের ভিডিও চলতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরটাতে আসি, দ্য এক্সামিনি শুড নট ওয়েস্ট টাইম বাই ডুইং সো। কি হবে? শুড দে, মানে মানে হ্যাঁ, শুড should the দ্য examiner. এক্সামিনি, হ্যাঁ, ইয়েস ওয়েস্ট টাইম বাই ডুইং সো। ডান? শুড দ্য এক্সামিনি ওয়েস্ট টাইম বাই ডুইং সো। আর আই গেস এইটা আমরা বারবার বলতেছি না যে আগে এখানে নট ছিল, এখন আমরা নট ফালাই দিয়ে এখানে হ্যাঁ। শুড কেন বলতেছি, বিকজ যখন প্রশ্নবোধক সাইন চলে আসতেছে তখন এটার অপোজিটটা করতে হয়, সো দ্যাট অর্থটা সেম থাকে। ঠিক আছে? জাস্ট লাইক ট্যাগ কোয়েশ্চেন নাও তোমরা করতে, রাইট? একটা পজিটিভ থাকলে নেগেটিভ করে ফেলতো না ট্যাগ কোয়েশ্চেন দেওয়ার সময়? সো অ্যাফার্মেটিভ নেগেটিভও সেম ছিল। সেম ছিল। ইয়েস। ওকে, ঢাকা বোর্ড, এভরিবডি লাইকস আ মুনলিট নাইট। সো এভরিবডি থাকলে কি রুল হয়? হু ডাজন্ট, ডিডন্ট বা ডোন্ট। রাইট। সো লাইকস যেহেতু আছে, তাহলে ডাজ আনবো, ওই যে Doesn't S আছে, হয়ে যাবে, yes. right? তাহলে হু ডাজন্ট লাইক আ মুনলিট নাইট। নাইট। গট ইট? ইজি। ওকে, এগুলো চলে আসি। হু ডাজ নট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ? উল্টায় দিছে আমাকে। উল্টা করছে, রাইট? এটাকে অ্যাসার্টিভ করতে হবে। সো হু ডাজ নট, এটা পরে আমরা এভরিবডি নিয়ে আসবো। হ্যাঁ। এভরিবডি আর ডাজ এটার সাথে ওই যে এস আছে, তো এখানে এস দিয়ে দিব। তাহলে এভরিবডি ওয়ান্টস টু সাকসিড ইন লাইফ। রাইট, সিম্পল। সো উল্টায় গেছে, কিন্তু আগের রুলটা পরের জায়গায় এসে জাস্ট উল্টায় গেছে। ওকে, 22 নাম্বার, হাউ ডেভাস্টেটিং দ্য ওয়ার ইজ, এটাকে অ্যাসার্টিভ করতে বলছে। ওকে, এক্সক্লেমেটরিতে আছে। হ্যাঁ। এক্সক্লেমেটরিতে সাবজেক্ট ভার্ব শেষে থাকলেও অ্যাসার্টিভে সাবজেক্ট ভার্ব শুরুতে থাকে। হ্যাঁ। সো দ্য ওয়ার ইজ, হাউ ডেভাস্টেটিং, ভেরি ডেভাস্টেটিং। ভেরি দিব, হ্যাঁ, Yeah. ডেভাস্টেটিং। রাইট? দ্য ওয়ার, সো দ্য ওয়ার হয়ে যাবে আগে, ইজ দ্য সাবজেক্ট, তারপর ইজ বসবে, দ্য ওয়ার ইজ। হাউ ডেভাস্টেটিং এর জায়গায় কি বলবো আমরা? ভেরি ডেভাস্টেটিং। ভেরি ডেভাস্টেটিং। সো দ্য ওয়ার ইজ ভেরি ডেভাস্টেটিং। আর এটা যদি থাকতো তাহলে কি করতাম? হাউ ডেভাস্টেটিং। হাউ ডেভাস্টেটিং দ্য ওয়ার ইজ। ওকে, তারপর এখানে কি যুদ্ধ হচ্ছে? হ্যাঁ, অনেক যুদ্ধ হচ্ছে। ওকে, 23-এ আসি, হাউ চার্মিং আ মুনলিট নাইট ইজ। তাহলে কি হবে? সাবজেক্ট ভার্ব শুরুতে চলে তাহলে যাবে। আ মুনলিট নাইট সবার আগে আসবে, হ্যাঁ। তারপর ইজ হবে। হাউ চার্মিং এর জায়গায় কি Very, দেব? very ভেরি charming. চার্মিং। তাহলে আ মুনলিট নাইট ইজ ভেরি চার্মিং।
এটা মুলেট নাইট বাপ ঠিক আছে ওকে ক্যান্ট গার্লস ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ বয়েজ ওকে অ্যাসার্টিভে মানে আছে ইন্টারভিউটিভে নিতে হবে অ্যাসার্টিভ Assertive. অ্যাসার্টিভে একটু আগেও আমরা দেখেছি সাবজেক্ট ভার্ব সবার আগে বসে সবার আগে সাবজেক্ট সো সাবজেক্ট হচ্ছে গার্লস হ্যাঁ। তারপর ভার্ব হবে কি ক্যান কারণ নোয়া নোট থাকলে তো উঠে যাবে ক্যান হবে হ্যাঁ গার্লস ক্যান ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ বয়েজ মানে সমান সমান কাজ করতে পারে ইয়েস Yes, girls can work as much as boys. 25 চলে আসি Wasn't it one of the most devastating floods in our country? এটা কি করছে অ্যাসার্টিভ করতে হবে ইন্টারোগেটিভে আছে হ্যাঁ So এটা ইজি সাবজেক্টের শুরুতে নিয়ে যাব সো It was. it হবে was হবে এন্টি বাদ যাবে one of the most devastating floods in our country. ইয়েস এই কোয়েশ্চেনগুলো একটা সময় পরীক্ষাতে মনে করো যে ওয়ান অফ দ্য মোস্ট দেখে মনে পড়লো এটা ডিগ্রিতে আসতো বা ডিগ্রিতে হয়তো এসেছে বাট এখন তোমাদের সিলেবাসে ডিগ্রিটা না থাকার কারণে আমরা ওইটা কাট করে অ্যাসার্টিভে নিয়ে দিলাম Got it. আর তোমরা এটা জানো তো রাইট ওয়ান অফ দা থাকলে এখানে যে ফ্লাডস হয় মানে নাউনটার সাথে নাউনটা Yes. প্লুরাল হয় আর কি তার কারণ হলো অনেকগুলো ফ্লাডের মধ্যে ওয়ান অফ দা হ্যাঁ one of the many floods এই কারণে 26 an idle man leads a very miserable life exclamatory করতে বলছে Yes. দেখো এখানে এই দুর্যোগ একটা রুল বলে দিছিল যদি অ্যাসার্টিভ বাক্যে অ্যাডজেক্টিভের পূর্বে এ অথবা এন থাকে তাহলে তাহলে করার সময় হোয়াট এ অথবা হোয়াট এন রাইট সো হোয়াট এ হবে রাইট ইয়েস তাহলে কি হয়ে যাবে এখানে এ হবে না এন হবে এটা ডিপেন্ড করবে এই শব্দটার উপর রাইট সো এ হবে দেখো আ ভেরি এইটার পরিবর্তে আমরা আনবো হোয়াট আ মিজারেবল লাইফ an idle man leads হ্যাঁ কারণ আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে জানি সাবজেক্ট ভার্ব সবার শেষে বসে এই যে সাবজেক্ট ভার্ব এটা শেষে বসবে তাহলে আ ভেরি এটার পরিবর্তে কি আসবে হোয়াট এ অথবা এন আর কি হোয়াট আ miserable life an idle man leads lives. okay and last day এটা হবে because হ্যাঁ। this shows exclamatory ঠিক আছে exclamatory sentence বোঝায় এখানে ওকে 27 আমরা লাস্ট চারটাতে চলে আসছি we have faced a very severe flood recently আবার দেখো আ ভেরি এসেছে ঠিক আছে সো আ ভেরি এটার পরিবর্তে আমরা কি দিব what a হোয়াট আ severe flood Flood. হ্যাঁ তারপর we some- have faced recently হ্যাঁ done and last এক্সক্লেমেশন সাইন এটা মিস করো না বাবারা এটা মিস করলে কিন্তু ভালো টিচার হইলে আধা মার্ক কেটে দিবে একটু আমি প্যারা মনে দিতে হবে। পুরোটাই কাটতাম কারণ বাক্য তো পরিপূর্ণ হবে না এটা যে মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে বুঝবে আমি সো যদি ভালো টিচার হয় তাহলে অর্ধেক মার্ক কাটবে আর যদি দুর্জয়ের মতো টিচার হয় তাহলে পুরো মার্কে কেটে দিবে সো দুর্জয়ের বেশি মতো ভালো হলে পুরোটা কাটবে ও আচ্ছা আচ্ছা দুর্জয়ের বেশি ভালো তো বেশি বুঝে না বেশি বুঝদার টিচার হলে পুরোটাই কেটে দিবে ওকে ইট প্রেজেন্টস আ ভেরি বিউটিফুল সাইট ওই যে এক্সক্লেমেটরি আ ভেরি এটার পরিবর্তে হোয়াট আ ওয়াটার বিউটিফুল সাইট ইট প্রেজেন্টস ইয়েস সিম্পল রুল কিন্তু বুঝে গেছি একবার- ফর্মুলা কাজে লাগতেছে হ্যাঁ। একবার ফর্মুলা বুঝে গেলে এরপর কিন্তু মিস হয় না 29 elaborating answer in the exam is very unnecessary খেয়াল করো আগেরটাতে কিন্তু আ ভেরি ছিল এইবার কিন্তু নাই এখানে কিন্তু আর্টিকেলটা নাই এবার হাউ হবে হ্যাঁ আর্টিকেলটা না থাকার কারণে আমরা হাউ হবে হাউ দিলাম yeah তারপর বাকি সবকিছু আগের মতো হাউ আননেসেসারি unnecessary right হ্যাঁ তারপর সাবজেক্ট কি সাবজেক্ট কিন্তু এটা পুরোটা elaborating answer in the exam is ইয়েস right how unnecessary last question on the intermediate section সেম ভাইয়া it is very charming to look at হ্যাঁ আর্টিকেল না থাকার কারণে তাহলে হবে হলো how charming ইয়েস it is to look at ইয়েস done so এর মধ্যে দিয়ে আমরা আমাদের assertive interrogative and Exclamatory. exclamatory এই তিনটার যত ধরনের কানেকশন হইতে পারে শেষ করে ফেললাম সো প্লিজ আমাদেরকে জানাও এইখানে 15 এর মধ্যে কত পাইলা রাইট এন্ড ফাইনালি আমরা চলে যাব আমাদের অ্যাডভান্স সেকশনে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যে জায়গায় তোমরা সবথেকে বেশি প্যারা খাও Yes. এখানেও আমরা 15টা কোয়েশ্চেন তোমাদেরকে সলভ করাবো এন্ড লাস্টে আমরা তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট 10টা একটু রিভিউ করব সো চলো আমরা শুরু করি অ্যাডভান্স সেকশন সো আগে আমাদের একটু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হ্যাঁ, একটু idea কি দাও। জিনিস এটা একটু বলা উচিত না ইয়েস দুর্জয় তাহলে তুমি একটু ব্যাপারটা বুঝাও ওকে সিম্পল সেন্টেন্স যেখানে একটা সাবজেক্ট থাকবে
একটা ভার্ব থাকবে, ভার্বটা হবে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে যেই ভার্বটা টেন্সের সাথে সম্পর্কিত আর কি। আমি একদম ইজি করে বুঝাই তোমাকে। আই ওয়ান্ট টু গো, হি ওয়ান্টেড টু গো। দেখো এই একটা বাক্যই তুমি যদি খেয়াল করো, সাবজেক্ট ভার্ব, এরপরে টু প্লাস ভার্ব আছে, রাইট? আচ্ছা, সাবজেক্ট ভার্ব একটু চেঞ্জ হয়ে গেছে, টু প্লাস ভার্ব সেম রয়েছে, মানে ওয়ান্ট একবার পরিবর্তন হয়ে ওয়ান্টেড হয়েছে। আমি যে আরেকটা বাক্য দেই, হি ওয়ান্টস, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে ওয়ান্টস টু গো। তিনটা বাক্য খেয়াল করো, তিনটা বাক্যে এই যে ভার্বটা আছে ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টস, এই ভার্বটা কিন্তু তার রূপ বদলাইছে, রাইট? কিন্তু এদিকে খেয়াল করো, টু গো, টু গো, টু গো, এটা কি তার রূপ বদলেছে? একদমই না। সো যেই ভার্বটা তার রূপ বদলে ফেলে সেটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব, আর যেই ভার্বটা রূপ বদলায় না, সাপের মতো, ওইটাকে আমরা বলি কি, বা গিরগিটির মতো, আচ্ছা ওইটাকে আমরা বলি কি, নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, এত কঠিন হিসাবে না যাই, সিম্পল সেন্টেন্স যখন বলবে তোমাকে সেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। আমি যদি একটা বাক্য দেই, আই গো টু স্কুল, সাবজেক্ট ভার্ব, রাইট? আচ্ছা, ডিউ টু ইলনেস হি কুড নট কাম, সাবজেক্ট ভার্ব, তাই না? কাম বা কুড যেটাই ধরো। সো সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকবে, সাথে একটা লেজ থাকবে। আমি তোমাকে ব্যাপারটা বোঝাচ্ছি, দেখো। As he was ill, he could not come. He subject verb, subject verb, তাই না? তাহলে দেখো সাবজেক্ট ভার্ব আছে, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, সাথে একটা লেজ বলছি না থাকবে। এরকম লেজগুলো কীরকম হয়, যে সিন্স থাকে, কখনো এজ, ওয়েন, দো, অল দো, ইফ, দ্যাট, হু, হুইচ, ওয়্যার, এগুলো খুবই কমন। এগুলো থাকলে মোটামুটি ধরতে পারো যে বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্সই হবে। কেমন? সো কমপ্লেক্স সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব এরকম থাকবে, সাথে একটা লেজ থাকবে। এই লেজ বিশিষ্ট যে অংশটা আছে, এই অংশটা মূলত পরাধীন, মানে সে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না। আর অন্য যে অংশটা থাকবে এইটাকে আমরা বলি স্বাধীন। এগুলোর অনেক নাম আছে, আপাতত ওইটা বলছি না। এবার আসি কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্সেও দুইটা ভার্ব থাকবে, দুইটা সাবজেক্ট থাকবে। যেমন এই বাক্যটা কি, এই বাক্যটা তো মূলত এরকম যে ইউ রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল। সো মানে ইম্পারেটিভ সেন্টেন্সে তো সাবজেক্ট উজ্জ থাকে, তাই না? আমরা কি বলি যে ইউ ওপেন দ্য ডোর, আমরা বলি ওপেন দ্য ডোর, ইউটা উজ্জ থাকে। সো সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব পেয়েছি, ওকে। এখন তোমার মনে প্রশ্ন আসবে, ভাইয়া আমরা তো কমপ্লেক্স সেন্টেন্সেও দেখেছি দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, তাহলে কম্পাউন্ডেও তো দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ওই যে লেজের পরিবর্তনটা আর কি। দেখো কমপ্লেক্সে তোমাকে যেই লেজগুলো দেখাইছি আমি, কম্পাউন্ডের লেজ আবার ডিফারেন্ট। কম্পাউন্ডে কি হয়, এগুলো হয় অ্যান্ড, বাট, অর, ইয়েট, সো, দেয়ারফর, একদম ডিফারেন্ট। কমপ্লেক্সে তুমি এগুলো পাবা না, ঠিক আছে? আর কম্পাউন্ডে এগুলো অলওয়েজ মাঝে হয়। কমপ্লেক্সে মাঝে হইতে পারে, আবার শুরুতেও হইতে পারে। সো লিস্টটাতেই ডিফারেন্ট। তুমি আগের লিস্টে এগুলো পাবা না, এই লিস্টে আগেরগুলো পাবা না। কেমন? সো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড একটু সংক্ষেপে যদি আরেকবার বলি, সিম্পলে একটা সাবজেক্ট একটা ভার্ব, কমপ্লেক্সে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকবে, তবে সাথে এই লেজ থাকবে, যেটাকে আসলে ডিফারেন্ট নামে ডাকা হয় আর কি, কনজাংশন বা এরকম নামে ডাকা হয়। আমি আপাতত তোমাদেরকে ওইগুলোতে যাচ্ছি না। কম্পাউন্ডে সেম দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকবে, অ্যান্ড মাঝে এই শব্দগুলোর কোনো একটা থাকবে, কেমন? যেগুলোকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে, ওইগুলোতেও আমি যাচ্ছি না। সো আমার মনে হয় সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তোমাকে বুঝাতে পেরেছি। এবার এগুলোর সবচেয়ে ইম্পর্টেন্ট যেই রুলগুলো আছে সেগুলো আমি তোমাকে দেখাবো একে একে। সো আমরা রুলগুলো যদি একটু দেখি, সিম্পল থেকে কমপ্লেক্স করব আমরা। সিম্পল বাক্যটা একটা সরল বাক্য, এটাকে আমরা একটু কমপ্লেক্স বা জটিল বাক্য করব। তুমি অর্থটাও এইভাবে চিন্তা করতে পারো। একটা কথা বলে রাখছি, এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে তুমি অর্থটা যদি মাথা দিয়ে চিন্তা করতে পারো তাহলেও হয়ে যাবে, মানে রুল এমনিতেই চলে আসবে। কেমন? কারণ আমি তো তোমাকে এখন পড়িয়ে দিচ্ছি, তুমি টুকটাক একটু শুনলেই, ভালো করে মনোযোগ দিয়ে দেখলেই পারবে। আচ্ছা দেখো, একটা সেন্টেন্স দেখো, সিম্পলে আছে, দ্য বার্ডস সিং ইন দ্য মর্নিং।
পাখিরা গায় ইন দ্য মর্নিং, সকালে, ঠিক আছে? তার মানে এখানে একটা সময়ের কথা বলেছে, সিম্পল সেন্টেন্সে একটা সময়ের কথা উল্লেখ করছে। এরকম সময় বোঝায় এই টাইপ যে সিম্পল সেন্টেন্স আছে, এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে যাই, ওই যে কমপ্লেক্স সেন্টেন্সে একটা অংশতে লেজ যুক্ত হয় না, ওই লেজ যুক্ত করতে আমাদেরকে লেজ হিসাবে কি আনতে পারি আমরা, বলো তো? ওয়েন। কারণ ওইখানে ওই 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 শব্দটা দ্বারা কিন্তু সময় বোঝায়, রাইট? তুমি এই যে আমি যদি তোমাকে আবার পিছনে একটু নিয়ে যাই, এখানে দেখো, এখানে যে শব্দগুলো আছে এর মধ্যে ওয়েনটা দিয়ে কিন্তু আমরা সময় বুঝাইতে পারি। ওয়েন মানে কি? যখন বা কখন, এটা বোঝায়, রাইট? আচ্ছা, সো আমরা একটু চিন্তা করি, দ্য বার্ডস, সাবজেক্ট দিলাম দ্য বার্ডস, সাবজেক্টের পরে কি হয়? ভার্ব হয়। দ্য বার্ডস সিং, পাখিরা গায়। তারপর তুমি যেহেতু এখানে সময় নির্দেশ করেছে, সো ওয়েন দাও, ওয়েন দিলাম। এবার তুমি ইট একটা সাবজেক্ট হিসেবে আনো, তারপর ইজ দাও বা ওয়াজ দাও। যদি এইখানে এমন হইতো যে এটা পাস্ট টেন্স, তাহলে আমি এখানে ওয়াজ দিতাম। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, এই জন্য আমরা এখানে ইজ দিব। সো দ্য বার্ডস সিং ওয়েন ইট ইজ, সময়টা দিয়ে দাও মর্নিং। পাখিরা গায় যখন সকাল হয়, মানে যখন এটা সকাল তখন পাখিরা গায়, এরকম আর কি। অথবা তুমি এটা চাইলেও শুরুতে নিয়ে আসতে পারো যে ইট ইজ মর্নিং ওয়েন দ্য বার্ডস সিং। সো প্রথমটাই বেশি ব্যবহার হয়, এটাই সহজ, এটা তুমি ফলো করতে পারো। সো ক্লিয়ার? বাক্যটা দ্বারা, সিম্পল সেন্টেন্সটা দ্বারা যদি সময় নির্দেশ করে, তাহলে তুমি এই জিনিসটা মাথায় রাখলেই হবে যে ওয়েন আনতে হবে। ওকে, প্রথমটা বুঝলাম আমরা, বাকিটা প্র্যাকটিস করতে গেলে আরও ডিটেইলি তোমাকে ভাইয়া বুঝাবো বা দেখলেই বুঝবা। এবার আসো, সিম্পল সেন্টেন্সে যদি টু প্লাস ভার্ব থাকে, যেমন কি বলেছে, হি ইজ টু উইক টু ওয়াক, মানে সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, ঠিক আছে? এইটাই বাক্যকে আমরা যদি সিম্পল থেকে কমপ্লেক্সে নিতে চাই, তাহলে প্রথম টু এর জায়গায় আমরা সো দিব, পরের যে টুটা আছে ওইটার জায়গায় আমরা দ্যাট দিব। দেখো, আর একটা ব্যাপার, সিম্পল থেকে কমপ্লেক্সে নিলে কি থাকে বলো তো? দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব। সো কি দিলাম? সাবজেক্ট ভার্ব। হি ইজ সো উইক, পরিবর্তে দিলাম দ্যাট, আবার সাবজেক্টটা দিলাম। এরপর তুমি ক্যান অথবা কুড আনবা, ঠিক আছে? ক্যান নট অথবা কি আনবা? কুড নট। এটা প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে আমরা ক্যান নট দিলাম। দ্যাট হি ক্যান নট ওয়াক, কি হলো? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। আবার বলি, টু এর জায়গায় দিবা সো, টু এর জায়গায় দিবা দ্যাট। এটার আগে দেখো একটা সাবজেক্ট ভার্ব পেয়েছি, পরে আরেকটা সাবজেক্ট ভার্ব পেয়েছি, কেমন? ওকে, এবার আসো আরেকটা সিম্পল সেন্টেন্স যেখানে বলছে হেলথ ইজ ওয়েলথ। এই বাক্যে কি বলছে? একটা নির্দিষ্ট বিষয়কে বুঝাচ্ছে, যেমন এখানে স্বাস্থ্যের কথা বলছে, এরকম মনে করে বলতে পারে যে নলেজ ইজ পাওয়ার, এরকম একটা সিঙ্গেল বিষয়কে বুঝাবে। এই টাইপ সেন্টেন্সকে আমরা কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করব? সো শুরুতেই তুমি মানে এগুলো এইভাবে মনে রাখবা যে এই টাইপ সেন্টেন্সে আমরা হুইচ অথবা দ্যাট আনবো, এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা, প্রথমে সাবজেক্ট ভার্ব হিসেবে ইট ইজ আনতে পারো, ঠিক আছে? ইট ইজ, তারপর এটা যা আছে তা দাও। ইজ কোথেকে আনলাম? এই যে। আচ্ছা, ইট ইজ হেলথ, তারপর ওই যে বললাম এই টাইপ সেন্টেন্সে কি আনতে হয়? লেজ, হুইচ অথবা দ্যাট। তো আমরা আনলাম হুইচ, চাইলে দ্যাটও দিতে পারো। তারপর আবার ভার্বটা আনলাম, তারপর সেম জিনিসটা দিয়ে দিলাম, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। কেমন? ওকে, এবার আসো সিম্পল থেকে কমপ্লেক্স আরও একটা যদি দেখি, এই যে টেল মি ইউর নেম, এইরকম বাক্য যদি থাকে, এটাকে কীভাবে মনে রাখবো? কোনো একটা সিম্পল সেন্টেন্সে মনে করো কোনো একটা ব্যক্তি বা বস্তুর অবস্থা, সময়, বয়স, এগুলো যদি সরাসরি উল্লেখ করা থাকে, যে টেল মি ইউর নেম, তোমার নাম আমাকে বলো, নামটা জানতে চাচ্ছে আর কি। এই টাইপ বাক্যকে আমরা কীভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করব? আচ্ছা, শুরুতে যা আছে তা মানে প্রিন্সিপাল ক্লজ বলা হয়, মানে এই যে অংশটা আছে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, মানে স্বাধীন। বলছিলাম না একটা স্বাধীন একটা পরাধীন। আচ্ছা, তো শুরুতে দিলাম টেল মি। আচ্ছা, তারপর তুমি রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন জিনিসটা কি? WH ওয়ার্ডগুলো আছে না, ওইগুলো প্লাস দ্যাট, হ্যাঁ ওইগুলোর কোনো একটা দাও। টেল মি হোয়াট ইউর নেম ইজ। দেখো দুইটা ভার্ব হয়েছে কিনা, টেল একটা ভার্ব, ইজ একটা ভার্ব। মূলত বাক্যটা ছিল কি? ইউ টেল মি, তুমি আমাকে বলো হোয়াট ইউর নেম ইজ, তোমার নাম কি? সো সাবজেক্ট ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব পেয়েছি আমরা। আচ্ছা,
তোমার কাছে কঠিন লাগতে পারে, এটা খুবই স্বাভাবিক যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মোটামুটি সব স্টুডেন্টেরই কঠিন লাগে। আবারও বলছি, কঠিন লাগাটা খুবই স্বাভাবিক। তুমি প্লিজ খাতায় নোট করো, এটা আমাদের সাথে বেশি বেশি প্র্যাকটিস করো। প্র্যাকটিসের বিকল্প নয়, প্র্যাকটিস করলে তোমার কাছে এই জিনিসগুলো একদমই সিম্পল লাগবে, ঠিক আছে? আচ্ছা, এবার সব কমপ্লেক্স থেকে আমরা সিম্পল করবো। বলছে আই নো ওয়্যার হি লিভস। এই যে সেম জিনিস একটু আগে যেটা বলেছি ওইটাই, একটু আগে যেটা বলেছি যে এখানে আই নো দাও শুরুতে। এই যে লেজযুক্ত অংশের লেজ অবশ্যই কাটতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সে এই কমপ্লেক্স সেন্টেন্সে লেজ যেটা থাকে এটা সিম্পলে আমরা রাখবো না। সো ওয়্যার কেটে দিলাম। এটাকে আমরা একটা ফ্রেজ বা মানে এই যে সাবজেক্ট ভার্বটা আছে এটাকে একটা সিঙ্গেল আইডিয়াতে নিয়ে আসি। হি লিভস বলছে যে সে বসবাস করে, তার মানে কি তার অ্যাড্রেসের কথা বলছে। সো আমরা এটাকে এভাবে বলতে পারি যে আই নো হিজ অ্যাড্রেস। এরকম হইতে পারে, এরকম আরও বাক্য পরীক্ষা আসতে পারে যে আই নো হোয়াট হিজ নেম ইজ, এভাবেও দিতে পারে। সো একই রকম করে আমরা এগুলোকে সলভ করে ফেলবো। ক্লিয়ার? আচ্ছা, আবারও বলছি একটু কঠিন লাগতে পারে, প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যখন প্র্যাকটিসে যাব তুমি অর্থটা দিয়েই বুঝে যাবা, কেমন? ওকে, এবার আসো কমপ্লেক্স থেকে আমরা সিম্পলের আরেকটা জিনিস দেখেছি। বলছি হি রিডস মোর সো দ্যাট হি ক্যান পাস। এই সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কিভাবে সিম্পল করব? আচ্ছা, সাবজেক্ট ভার্ব তারপর সো দ্যাটের আগ পর্যন্ত যা আছে তা দিবা। সো দ্যাটের জায়গায় জাস্ট টু বসাই দাও, তাহলেই হবে, কেমন? এরপরে এই সাবজেক্ট ভার্ব বাদ দাও, মানে সাবজেক্ট আর অক্সিলারি ভার্বটা বাদ দিয়ে মূল ভার্বটা দিয়ে দাও। আবারও বলি, সো দ্যাট থাকলে সো দ্যাটের জায়গায় টু বসাও। তুমি জাস্ট সংক্ষেপে মনে রাখো যে সো দ্যাট থাকলে টু বসাবো আমরা। সো দ্যাট বাদ দিয়ে আমরা টু দিলাম। এরপর যে সাবজেক্ট ভার্ব আছে বাদ দিয়ে, মানে সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব আর কি, বাদ দিয়ে দাও, তারপর মেইন ভার্বটা দিয়ে দাও। দেখো বলছি হি রিডস মোর টু পাস, সে বেশি পড়ে টু পাস করার জন্য। ওকে, এরপর কি বলছে ভাইয়া? কমপ্লেক্স থেকে আমরা সিম্পল দেখতেছি, কিন্তু বলছে ওয়েন হি ফিনিশড দ্য ওয়ার্ক, যখন সে কাজটা শেষ করেছিল, হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল। সো এরকম ওয়েন যুক্ত একটা বাক্যকে, কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা যদি সিম্পল করতে যাই সেক্ষেত্রে আমরা কি করব বলো? এই যে প্রথম ওয়েন যুক্ত অংশটা আছে এখানে, ওয়েন তো ওয়েন কিন্তু একটা লেজ। তোমরা প্লিজ শুরুতে ওই যে লেজগুলোর কথা বললাম কমপ্লেক্সে, ওইগুলো মাথায় রেখো। তো ওয়েনটা কাটলাম, সাবজেক্ট কাটলাম, এরপর যে ভার্বটা থাকবে না ওইটার সাথে আইনটি যুক্ত করে দিলেই এটার যে ভার্ব হিসেবে যে একটা আলাদা ডিমান্ড ছিল বা ভার্ব হিসেবে এটার যে পরিচয় ছিল ওটা ধ্বংস হয়ে যাবে। ভার্বের সাথে যদি তুমি আইএনজি দিয়ে দাও বা ভার্বের সাথে আগে যদি টু দিয়ে দাও তাহলে ওইটার আর ভার্ব হিসেবে যে অস্তিত্ব থাকে ওইটা বিলীন হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, তো সাবজেক্ট ভার্ব বাদ দিয়ে যে মানে মূল যেই ভার্বটা আছে, সো এটা সাবজেক্ট আর ওই যে লেজটা আছে ওইটা বাদ দিয়ে মূল যেই ভার্বটা আছে ওইটার সাথে আইএনজি যুক্ত করে দাও, তাহলে ফিনিশ থেকে হয়ে গেল ফিনিশিং। তারপর যা আছে তা দাও, ফিনিশিং দ্য ওয়ার্ক, হি ওয়েন্ট হোম। একদম, এটা খুবই সহজ, অ্যান্ড এটা ইম্পর্টেন্ট, সহজ বাট ইম্পর্টেন্ট। আমরা প্রথম ভার্বটার সাথে আইএনজি যুক্ত করে বাকি যা আছে তা দিয়ে দিব, তাহলেই হবে। এবার আসো কম্পাউন্ড থেকে সিম্পল। কম্পাউন্ড কি মনে আছে? ওই যে 3 নাম্বার যে সেন্টেন্সটা পড়িয়েছিলাম, বলছে হি ওয়ার্কস হার্ড অ্যান্ড শাইন ইন লাইফ। এই অ্যান্ড দ্বারা যদি উদ্দেশ্য বোঝায়, অর্থাৎ বাক্যটা একটু যদি পড়ি, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। কেন? তার উদ্দেশ্য কি কঠোর পরিশ্রম করার? জীবনে শাইন করার, জীবনে উন্নতি করার, রাইট? সফলতা লাভ করার। সো এইটাই উদ্দেশ্য বুঝালে আমরা জাস্ট এন্ডের জায়গায় যদি টু দিয়ে দিই তাহলেই হয়ে যাবে। হি ওয়ার্কস হার্ড, এন্ডের জায়গায় টু দিলাম, বাকি যা আছে তা, শাইন ইন লাইফ। এই যে টু প্লাস শাইনের এখানে আর এটা ভার্ব হিসেবে নাই আর কি, ইনফিনিটিভ হয়ে গেছে, আর ইনফিনিটিভকে আমরা নাউন বলি, ওই আলোচনায় যাচ্ছি না। এবার আসো এন্ড, এখানেও আছে দুইটা অংশ। বলছে হি টুক দ্য পেন, সে কলমটা নিয়েছিল, অ্যান্ড রোট আ লেটার, মানে তার কথাই বলতেছে, সে কলমটাও নিয়েছে এবং একটা লেটারও লিখেছে। তার মানে সাবজেক্ট দুইটা সেম, একই ব্যক্তির কথা বলতেছে, ঠিক আছে? ওকে, সো এইটাই ক্ষেত্রে ওই যে প্রথম সাবজেক্টটা বাদ দিয়ে ভার্বটার সাথে আইন যুক্ত করব। আমরা কি টুকিং দিব? কখনোই না। টুক এইটার ভার্বের বেস ফর্ম কি? টেক, মানে টেক থেকে এসেছে, সাথে দিলাম আইএনজি। টেকিং দ্য পেন, এন্ডের পরিবর্তে একটা কমা দিয়ে দাও, তারপর সাবজেক্টটা দাও হি, বাকি যা আছে তা। টেকিং দ্য পেন, হি রোট আ লেটার। এরপর আরেকটা বাক্য দেখো, এডুকেশন ইজ আ নোবেল টাস্ক। এই যে
এন্ড আছে না বাক্যে, মানে আচ্ছা এখানে আমরা সিম্পল করব, সিম্পল থেকে মূলত কম্পাউন্ড করবো আর কি। সো এই সিম্পল থেকে কম্পাউন্ড করার জন্য ওই যে মাঝে এন্ড, বাট, অর, সো এগুলো আনা লাগে। সো আমরা একটু চিন্তা করি, এডুকেশন ইজ এ টাস্ক। এডুকেশন হচ্ছে একটা টাস্ক। আর এটা কিভাবে মনে রাখবো, এটা আগে বলে নিই যে এই এন্ড ব্যবহার করে আমরা গুণবাচক বাক্যকে কম্পাউন্ড করতে পারবো। মানে এটা তো একটা মানে গুণ বোঝাচ্ছে যে শিক্ষাটা একটা নোবেল টাস্ক, সেটা একটা গুণ বোঝাচ্ছে। সো শুরুতে সাবজেক্ট ভার্ব দাও, তারপর যে নাউনটা থাকবে সেটা দাও। এডুকেশন ইজ আ টাস্ক, এরপর তুমি এখানে এন্ড আনো, যেহেতু আমরা এটাকে কম্পাউন্ড করবো। এন্ড দিলাম, এন্ড তারপর সাবজেক্ট ভার্ব আরেকটা দাও। সো এডুকেশনের প্রোনাউন কি দিতে পারি আমরা? ইট। ভার্ব হিসেবে যা আছে দাও, ইট ইজ, তারপরে এই অ্যাডজেক্টিভটা দাও। মানে এডুকেশন ইজ আ টাস্ক অ্যান্ড ইট ইজ নোবেল। এরপর দেখো একটা সিম্পলকে আমরা কম্পাউন্ড করব, যেই সিম্পলে শুরু হয়েছে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে বাইয়ের সাথে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়েছে। বাই রিডিং মোর ইউ ক্যান পাস, মানে অধিক পড়ে তুমি পাস করতে পারো। এইটাই বাক্যে জাস্ট একটু আগের কথা চিন্তা করো, আমরা একটা ভার্বকে নর্মালি একটু আগে কী করেছি, আইএনজি যুক্ত করে দিয়ে তার ভার্ব হিসেবে যে পরিচয়টা ওইটা একদম ধ্বংস করে দিয়েছি। এখন জাস্ট আইএনজিটা মানে বাদ দিয়ে ভার্বের আসল পরিচয়টাতে নিয়ে আসবো। সো রিড মোর অ্যান্ড ইউ ক্যান পাস। ঠিক আছে, তোমার কাছে মনে হতে পারে ভাইয়া এত রুল কীভাবে মনে রাখবো? একটা সিঙ্গেল রুলও তোমার মনে রাখতে হবে না, তুমি জাস্ট আমাদের সাথে প্র্যাকটিস করো। এরকম প্র্যাকটিস তোমার বাসায় যদি কোনো বই থাকে, বা যদি চাও আমরা আরও এক্সট্রা প্র্যাকটিস শিট আমাদের যেই সুপার স্টুডেন্টস গ্রুপটা আছে সেখানেও দিতে পারি। তুমি জাস্ট প্র্যাকটিস করলেই হবে, একটা সিঙ্গেল রুলও মনে রাখতে হবে না। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া আপনি আমাকে বলেন তো, আপনি যে ক্লাসে পড়িয়েছেন কম্পাউন্ড সেন্টেন্সের 3 নম্বর রুলটা বলেন তো, আমি কিন্তু বলতে পারবো না। জাস্ট প্র্যাকটিস করলে এমনিতেই পারবা। আসো একটা বাক্য, যে বাক্যটা খুবই ইম্পর্টেন্ট, দো বা অলদো যুক্ত একটা বাক্য। বলছে দো শি ইজ ইল শি ওয়ার্কস হার্ড। এই দো বা অলদো থাকলে বাক্যে তুমি এটাকে বাট দিয়ে পরিবর্তন করে দিবা। দেখো শি ইজ ইল যা আছে তা দিলাম, দো এর পরিবর্তে বাট দিলাম, শি ওয়ার্কস হার্ড, শি ওয়ার্কস হার্ড। সো জাস্ট একটু দো বা অলদো এর পরিবর্তে তুমি বাট দিবা। শি ইজ ইল বাট শি ওয়ার্কস হার্ড। আচ্ছা, এবার আসো সিন্স, অ্যাজ বা ওয়েন, এগুলো যদি থাকে এটাও খুবই ইম্পর্টেন্ট। এই তিনটে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো সিন্স দ্য রেইন স্টপড উই ওয়েন্ট আউট, মানে বৃষ্টি স্টপ হওয়ার যেহেতু বৃষ্টি স্টপ হয়েছে, উই ওয়েন্ট আউট, আমরা বাইরে গিয়েছিলাম। আচ্ছা, সো এক্ষেত্রে আমরা কী করবো? সিন্স কেটে দিব, কারণ কি কমপ্লেক্স সেন্টেন্সের লেজ তো আমরা অন্য সেন্টেন্সে ব্যবহার করতে পারবো না। দ্য রেইন স্টপড, দ্য রেইন স্টপড, তারপরে এখানে আমরা এন্ড দিব, হ্যাঁ, কারণ কম্পাউন্ডে কি এন্ড, বাট, অর, সো এগুলো আসে। উই ওয়েন্ট আউট, মানে যা আছে তা দাও, জাস্ট শুরুতে সিন্সেস ওয়েন কেটে দাও, আর এখানে কমার পরিবর্তে এন্ড দাও। কেমন? এই তো আমরা আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে একটু মানে পড়তে খারাপ লাগে এমন যত রুল ছিল সেগুলো মোটামুটি জানলাম। এখন জাস্ট প্র্যাকটিসের পালা, অ্যান্ড প্র্যাকটিস করলেই হবে। তোমাকে আমি এতক্ষণ পর্যন্ত যা বলছি এগুলো মনে রাখতেও হবে না, জাস্ট প্র্যাকটিস করো। আমি তোমাকে অর্থ দিয়ে, আমি এবং আয়ন ভাইয়া তোমাকে এই জিনিসগুলো বুঝিয়ে দিব। এখন জাস্ট অর্থ বুঝেই অনেকগুলো শিখলাম দুর্জয়, ফাটাফাটি। এখন আমাদের মনে আছে কিনা এটা দেখার পালা। তো অ্যাডভান্স সেকশনেও আমরা 15টা কোয়েশ্চেন ওদেরকে দিব, যে রুলগুলো অলরেডি দুর্জয় বলে দিছে, ওই রুলগুলো থেকেই এখনকার একটা একটা করে এক্সারসাইজ আসবে। অ্যান্ড প্লিজ আমরা শুরুর থেকে যে প্রসেসটা ফলো করছি ওই প্রসেসটা ফলো করবো। আই হোপ তোমাদের সামনে একটা কাগজ আছে, যে কাগজে তোমরা আমাদের প্রশ্ন দেখার পরে লিখছো। যদি না থাকে এইটাতে অ্যাটলিস্ট নাও। তার কারণ হলো আমরা যখন চেঞ্জিং সেন্টেন্সের কথা বলছি, সব থেকে বেশি প্রবলেম আমরা দেখেছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে, এবং এটাই কারণে এখানে অ্যাডভান্স সেকশনে রাখছি। সো এতক্ষণ যদি খাতা কলম নাও নিয়ে থাকো, মাথায়ও যদি ক্যালকুলেট করো, এখন আনো। তার কারণ সেন্টেন্সগুলো এবার একটু লম্বা হবে, বুঝতে পারছো? ছোটখাটো একটা ওয়ার্ড মিস হলেও কিন্তু পুরো জিরো পাবা। সো প্লিজ এনশিওর তোমাদের কাছে খাতা কলম আছে, প্লিজ এনশিওর তুমি প্রতিটাতে ট্র্যাক করতেছো কোনটা রাইট হচ্ছে রং হচ্ছে। অ্যান্ড তুমি ক্লাসের এই সেগমেন্টটা শেষে আমাদেরকে অবশ্যই বলবা যে কত পাইলা 15তে। অলরাইট, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো চলো শুরু করি। আমরা 15-30টা করছি, এখন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আরো 15টা করবো, 31 থেকে 45, ঠিক আছে? এবং এটা শেষ করার পরে লাস্টে 10টা মোস্ট ইম্পর্টেন্ট। সো লেটস বিগিন। দে ওয়ার্ক হার্ড ইন স্প্রিং। দেখো বাক্যটা কমপ্লেক্স করতে বলেছে, বাক্যটা আছে কি সেটা বোঝা জরুরি। সিম্পলে আছে না কম্পাউন্ডে আছে?
মানে এখানে একটা কি সাবজেক্ট আর একটা ভার্ব, আর কোনো ভার্ব নাই। তার মানে আমি কোন সেন্টেন্সে বলেছি শুধু একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে, সিম্পল সেন্টেন্সে। সো বাক্যটা সিম্পলে আছে, আমাদেরকে কমপ্লেক্স বা জটিল করতে হবে। অ্যান্ড এখানে একটা সময়ের কথা বলতেছে যে স্প্রিং যখন আসে তখন তারা কঠোর পরিশ্রম করে। যখনের ইংলিশ কি? ওয়েন। তাহলে দে ওয়ার্ক হার্ড when it is spring. ইয়েস, এই তো সিম্পল। স্যার, এটা বুঝছেন? ধরে চিন্তা করে ইয়েস, হয়েছে স্যার? দে ওয়ার্ক হার্ড when it is spring. শাবাশ, তাহলে হয়ে গেল। ইয়েস। আমি যদি চেষ্টা করবো যে একটু রুলটাকে সহজ করে হ্যাঁ ভাই, বোঝানো যায় এই কিনা। রুলটা আমরা জাস্ট পড়ব, এই যে এত বড় rule, হ্যাঁ। এই রুলটা দেখলে একটু একটু ঝামেলা। আচ্ছা, we drink water to satisfy our thirst. আচ্ছা, এইখানেও দেখো বাক্যটা কোন সেন্টেন্সে আছে আমরা বুঝতে হবে সবার আগে। সাবজেক্ট একটা, ভার্ব একটা, আর কোনো ভার্ব নাই। তুমি বলতে পারো যে ভাই স্যাটিসফাই তো একটা ভার্ব, কিন্তু এর আগে যে টু আছে, আমি বলেছি কোনো একটা ভার্বের আগে যদি টু যুক্ত করে দেয় ওইটার আর ভার্ব পরিচয় থাকে না, ও অন্য একটা পরিচয় ধারণ করে, সেটা নাউনের মতো কাজ করে। আমি যদি নর্মালি দেখি, এটা হলো রুলটা, হ্যাঁ, যে we drink water, আমরা পানি খাই, to satisfy our thirst, আমাদের তৃষ্ণা মেটানোর জন্য। মেটানোর তাহলে আমরা এটা করতে পারি, we drink water so that হ্যাঁ, আমরা we পানি can খাই। satisfy our thirst. মানে আমরা পানি খাই যাতে আমরা আমাদের পিপাসাকে, তৃষ্ণাকে নিবারণ করতে পারি, Right. মেটাতে তাহলে পারি। we drink water so that হ্যাঁ, we can satisfy our thirst. টু এর পরিবর্তে জাস্ট সো দ্যাট দিয়ে দিলেই হবে। কেমন? হিসাব মিলছে? ইয়েস। শাবাশ। পরেরটাতে যাই। হেভি রেইনফল often causes flood. ফ্লাড। আচ্ছা, বলো। চিন্তা করি যে এইখানে কিন্তু একটা সিঙ্গেল বিষয়কে বোঝাচ্ছে। একটু আগে যেমন মানে যেভাবে ছিল ব্যাপারটা এমন না, এখানে কিন্তু একটা সিঙ্গেল আইডিয়াকে বোঝাচ্ছে যে হেভি রেইনফল, বৃষ্টিপাত যদি হয় অনেক বেশি। সো আমরা বলতে পারি ইট ইজ হেভি রেইনফল Which often causes flood? ইয়েস। ওকে, ভালো। তাহলে তো হয়ে গেল ব্যাপারটা। হ্যাঁ, হয়ে গেল। কঠিন লাগতেছে? না, Easy তো। রুল পড়তে গেলেই মাথা হলে হ্যাঁ। সো ইট ইজ হেভি রেইনফল। তাহলে কি হবে এখানে? ইট ইজ হেভি রেইনফল। এখানে একটা লাগাবো হলো হুইচ which, তার কারণ হলো কমপ্লেক্স সেন্টেন্সের জন্য এটা লাগতেছে, which often causes ফ্লাড। flood. হয়ে গেল। দেখি মিলছে কিনা? It is heavy rainfall which often causes flood. তাহলে দেখো, চেঞ্জিং সেন্টেন্সেস স্টাফ, বাট এটা শিখতে পারলে না ওভারঅল ইংলিশের অনেক কিছু ইজি হয়ে যায়, বিকজ তুমি একেবারে ইংলিশের ফান্ডামেন্টালস গুলো বুঝতে পারো। 34, নলেজ ইজ পাওয়ার। তাহলে তো আগের মতো ইট ইজ নলেজ হুইচ ইজ পাওয়ার। which is power, রাইট? তাই তো হওয়ার কথা। Health is It wealth যখন knowledge বুঝাইছি তখন। which is power. হ্যাঁ, আমরা ব্যাপারটা বুঝতে পারতেছি। আমরা রুল না দেখলেও পারবো ইনশাআল্লাহ। ওকে, টেল মি ইয়োর এজ। বলো, এটা কমপ্লেক্স এটা করতে যদি হবে। আমরা একটু চিন্তা করি, বলছে টেল মি, আমাকে বলো ইউর এজ, তোমার হ্যাঁ। বয়স। আমি যদি চিন্তা করি যে আমাকে বলো তোমার কত বয়স, বা টেল মি হোয়াট ইয়োর এজ ইজ। ইয়েস ইয়েস, টেল মি What your age is. ইয়েস। তাহলে এবার রুলটা বুঝাও। আচ্ছা রুল ছাড়া তো হয়ে গেল ব্যাপারটা। আচ্ছা, এই বাক্যটাতে টেল মি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, মানে অর্থ একদম স্বাধীন ক্লজ, কারো কোনো সাহায্য ছাড়া সে নিজের অর্থ প্রকাশ করতে পারে না। আমাকে বলো। আচ্ছা, আর এখানে মানে ক্লজ মানে কি, যেখানে একটা সাবজেক্ট ভার্ব আছে আর কি। এই যে দেখো, এখানে একটা ভার্ব আছে, আর এখানে মূলত সাবজেক্ট হিসেবে ইউ আছে, যে ইউ টেল মি, ইউটা উজ্জ্বল এখানে। আচ্ছা, সো এখানে কিন্তু এটা কিন্তু কোনো ক্লজ না, কারণ এখানে কোনো সাবজেক্ট বা ভার্ব এরকম কিছুই নেই। আচ্ছা, তো আমরা এই অংশটাকে মূলত একটা সাবজেক্ট ভার্বে নেওয়ার ট্রাই করব। কমপ্লেক্স করতে হলে তো দুইটা সাবজেক্ট ভার্ব লাগে। সো এটা তো একটা তো আছেই, যে টেল মি, এটা তো আছে, এটাকে আর কিছু না করি। ইউর এজ, এটাকে আমরা জাস্ট মানে ওই যে কমপ্লেক্স সেন্টেন্স একটা লেজ লাগে, সো শুরুতে আমরা দিলাম আমরা ব্যাপারটাকে লেজ বলবে হোয়াট। হ্যাঁ, টেল মি what হোয়াট ইয়োর এজ ইজ। ইয়েস, রাইট। হইছে হইছে, ভেরি গুড। আই নো হোয়াট, তাহলে এটা হলো তার উল্টাটা। উল্টাটা, yes. আই নো হার নেম। হ্যাঁ, এই যে কারণ একটু আগে আমরা এনেছিলাম হোয়াট, এটা এখন Right. ইজ এনেছিলাম, ওইটাও কেটে দিব। সো এটাকে সিম্পল করতে হবে, তাহলে এটা হবে কি আই নো হার নেম। ইজি, আগেরটা হইলে পরটা ইজি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং এই চেঞ্জিং সেন্টেন্সেস কিন্তু একটা জিনিস মনে রেখো, তুমি যখন এইটা থেকে সিম্পলে যাচ্ছ, অলওয়েজ তোমার প্র্যাকটিসটাকে ডাবল করার জন্য মাথায় রাখবা যে সিম্পলটা যখন তুমি আইডেন্টিফাই করে ফেললা, ওইখান থেকে আরেকবার কোয়েশ্চেনটাও পড়ো, তাহলে হ্যাঁ। সিম্পল টু কমপ্লেক্সটাও একবার রিভিশন হয়ে যাবে। আই নো হার নেম। ওকে, 37, we must work hard so that
we can earn money. দেখো মনে আছে so that এর একটা ছিল to ছিল, to ছিল to তাহলে we must work hard to earn money তাহলে so that we can টা বাদ যাবে so that টা বাদ যাবে we must work hard to earn money আর যদি we must work hard to earn money থাকতো তাহলে কি হতো we must work hard so that we can earn money so always এক সাইড যখন তোমাদেরকে দেখাচ্ছি আদার সাইডটাও করে ফেলো ডাবল প্র্যাকটিস হয়ে যাবে আজকে তোমাদেরকে 55টা করাবো তারপর ইনটু 2 110টা প্র্যাকটিস হয়ে যাবে আচ্ছা when the thief saw the police he ran away তাহলে seeing হ্যাঁ মানে আমরা The এই যে police, এখানে দুইটা হ্যাঁ। একটা সাবজেক্ট একটা ভার্ব একটা সাবজেক্ট একটা ভার্ব আছে মানে Yeah. দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব সিম্পলি নিতে হলে Yeah. আমাদেরকে ভার্ব একটা করতেই হবে সো ওই যে কমপ্লেক্সের যে লেজটা থাকে ওটা কেটে দিলাম তারপর এই যে ভার্বটা আছে এটা কোথা থেকে আসছে সি থেকে এসেছে আমি বলেছিলাম একটা ভার্বকে যদি তুমি নষ্ট করতে চাও ধ্বংস করতে চাও ওইটার আগে হয় টু দাও না হয় আইএনজি দিতে পারো সো সিইং দ্য পুলিশ হি বলতে কাকে বোঝাচ্ছে thief তাকে, কে হ্যাঁ the thief ran away thief, তাহলে হবে হলো seeing the police পুলিশটাকে দেখে দেখে, হ্যাঁ। চোরটা দিছে দৌড় Yes. so seeing the police The comma the thief ran away ঠিক আছে seeing the police the thief ran away হ্যাঁ পারফেক্ট ঠিক আছে okay 39 when we read good books we discover new worlds জাস্ট একটু আগের মতো যদি ভাই চিন্তা করি কেটে দেই হ্যাঁ রিডিং গুড বুকস yeah we discover New new words এটাকে দুইভাবে করা যায় অনেকে হয়তো বাই রিডিংও দিতে পারে হবে by reading good হ্যাঁ। books yeah দুইভাবেই দেওয়া যেতে পারে when হবে না কারণ when হলে এটা কমপ্লেক্সই হয়ে যাবে সো এই কমপ্লেক্স থেকে আমরা যখন সিম্পলে যাচ্ছি সো দুইটা ওয়ে দিয়ে আমরা করতে পারি কিন্তু যেহেতু অপশন থাকতেছে না যে দুটো অপশন বলো দুইটাই পসিবল সো রিডিং গুড বুকস উই ডিসকভার নিউ ওয়ার্ডস ইয়েস বাই রিডিং গুড বুকস উই ডিসকভার নিউ ওয়ার্ডস দুইটাই রাইট ঠিক আছে 40 he lay down on the ground and feigned death কি হবে বলো আমরা জাস্ট ওই যে আগেরটা মতো এই যে ভার্বটা আছে এটাকে যদি আইন যুক্ত করে দেই ধ্বংস হয়ে যাবে আর কি সো জাস্ট লাইং ডাউন অন দ্য গ্রাউন্ড হি ফেইন্ট ডেথ এটাই হয়ে যাবে এই যে লের এটা কিন্তু লাইং হবে হ্যাঁ। LYING লাইং ডাউন অন দ্য গ্রাউন্ড ঠিক আছে কমা হি ফেইন্ট ডেথ হ্যাঁ। ক্লিয়ার হয়েছে হ্যাঁ লাইং ডাউন অন দ্য গ্রাউন্ড কমা হি ফেইন্ট ডেথ হি বলতে কিন্তু এই হিটাই আমরা এনেছি ঠিক আছে Right. ওকে 41 ইয়েস অপটিমিজম ইজ আ গ্রেট কোয়ালিটি এটাকে কম্পাউন্ড করতে হবে ওকে ফ্যান নাহলে অপটিমিজম ইজ আ কোয়ালিটি হুইচ ইজ হুইচ ইজ গ্রেট and না and হবে কম্পাউন্ড and it is great হবে হুইচ দিলে আবার কমপ্লেক্স হয়ে যাবে তার মানে এটা যদি কমপ্লেক্স করতে হতো তাহলে বলতাম অপটিমিজম ইজ আ কোয়ালিটি হুইচ ইজ গ্রেট Yes. কম্পাউন্ড যদি করতে হয় তাহলে বলতে হবে অপটিমিজম ইজ আ কোয়ালিটি এন্ড ইট ইজ ইট ইজ গ্রেট আমার মনে হয় ভাইয়া ওরা এটা ট্রাই করতে পারে যে হ্যাঁ। এখানে কম্পাউন্ড দেওয়া আছে ওরা কম্পাউন্ডও করলো পাশাপাশি Complex ট্রাই ও করলা করলো। যে কমপ্লেক্স এন্ড বাই দ্য ওয়ে আজকালকার কিন্তু জগতে এইরকম একটা সেন্টেন্সের কম্পাউন্ড একটা দিল বইয়ে দেখলা ঠিক আছে এটা কমপ্লেক্স তুমি নিজে চিন্তা করলে এটা রাইট হয়েছে নাকি রং হয়েছে এটা কিন্তু চ্যাট জিপিটি কে বললে গুগল জেমিনাইকে বললে ও দিয়ে দিবে সো তুমি চাইলে কিন্তু এটা অটো চেক করতে পারো তোমার আয়মান ভাইকেও দরকার নাই দুর্জয় ভাইকেও দরকার নেই তোর টিচারকেও দরকার নেই তুমি নিজেই নিজেকে অ্যাসেস করতে পারো সো প্লিজ ডু দ্যাট আচ্ছা দো দ্য মুন গিভস আস লাইট ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন তাহলে এটা কম্পাউন্ড করা খুবই ইজি দো থাকলে আমরা বাদ দিই দো অন্ধ থাকলে বাদ দিই বাদ দিব সো দ্য মুন গিভস আস লাইট বাট ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন মানে চাঁদ আমাদেরকে আলো দেয় কিন্তু চাঁদের নিজের কোনো আলো নাই হ্যাঁ। সো এই দোয়ের জায়গায় But. এইখানে আমরা একটা বাট ব্যবহার করব দ্য মুন গিভস আস লাইট বাট ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন পারতেছি তো ইয়েস পারতেছো না হচ্ছে তো না ইনশাআল্লাহ হবে বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট ওকে ওকে সো এটাকে কম্পাউন্ড করতে হলো যে We can work by hard. বাদ দিলাম ওয়ার্কিং আইএনজি বাদ দিলাম মানে আইএনজি দিয়ে তো বাদ দেওয়া হয় আমাদেরকে কম্পাউন্ডে একটা ভার্ব আনা লাগে সো ওয়ার্ক হার্ড এন্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট এইভাবে বলতে পারি বা আমরা ওইভাবে চিন্তা করি we যে- can work hard and improve Improve our our lot Yes. so we can work hard and improve Improve our our lot lot. লাস্ট দুইটা দেখো পারো কিনা by working hard you can also change your
কন্ডিশন ওই আগেরটার মতো সেম জিনিস সো উই ক্যান ওয়ার্ক হার্ড অ্যান্ড চেঞ্জ ইউর কন্ডিশন Condition. ঠিক আছে উইকেন্ড হবে না কারণ Oh, ওইখানে you তো আছে। we ছিল হ্যাঁ এখানে ইউ আছে You সো আছে। ওয়ার্ক হার্ড অ্যান্ড চেঞ্জ ইউর কন্ডিশন লাস্ট ওয়ান 45 অ্যাজ দ্য বেয়ার ওয়েন্ট অ্যাওয়ে হি এসকেপড হিমসেলফ কম্পাউন্ড করতে হবে সো সিন্সেস ওয়েন থাকলে আমরা ওইটা বাদ দিব তারপর কি হয় দ্য The bear went away and he escaped himself. যে ভাল্লুকটা চলে গেল এবং তারপরে সে নিজেকে স্কেপ করলো বাঁচাইলো হ্যাঁ পালাইলো ঠিক আছে The bear went away and he escaped himself. এরই মধ্য দিয়ে আমাদের অ্যাডভান্সের 15টা হয়ে গেছে প্লিজ লেট আস নো এই 15টাতে তুমি কত পাইলা ইয়েস And জানি যে এটা একটু বেশি প্যারা হয়েছে এর একটু প্যারা হয়েছে এন্ড লাস্টলি আমরা 10টা করব এখন এইখানে আমরা 15টা করছিলাম ফার্স্টে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নেগেটিভ টু অ্যাফার্মেটিভ মনে আছে তারপরে আমরা আবারও 15টা করেছিলাম এখানে আমরা অ্যাসার্টিভ করেছিলাম আমরা ইন্টারোগেটিভ করেছিলাম আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করেছিলাম এন্ড এরপরে আমরা সিম্পল কম্প্যাক্ট কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড 3টা করেছিলাম সো এখন এই সবগুলো মিলায় আমরা একটা রিভিশন টাইপের মোস্ট ইম্পর্টেন্ট 10টা রুল তোমাদেরকে দিতে চাই যেটা আমাদের কাছে মনে হয়েছে সব থেকে আসবে ঠিক আছে এই কারণে এই সেগমেন্টের আগে তোমাদেরকে রুলগুলো রিভিউ করছি না কারণ পুরো ক্লাসে তো রুলগুলো রিভিউ করেছি এখন 10টা দেখবা কমনই করতেছে সো লেটস গো আ স্টুডেন্ট শুড নট রাইট ইররেলেভেন্ট অ্যানসার্স নট কেটে দাও ইররেলেভেন্ট কে রেলেভেন্ট বানায় দাও হ্যাঁ ডান a student should write relevant answer ইজি রাইট আমাদের এখন ট্রেনিং সেন্টেন্সের মাস্টার এগুলো কোনো ব্যাপারই না আচ্ছা আল্লাহ ক্যান অ্যালোন সেভ আস ফ্রম ডেঞ্জার সো আল্লাহ অ্যালোন সো পারসন আল্লাহ গড হইলে নান বাট হয় ঠিক আছে তাহলে none but আল্লাহ ক্যান সেভ আস save us. ফ্রম ডেঞ্জার ঠিক আছে এই রুলগুলো দেখে নিও মানে রুল বলতে এগুলো মাথায় রেখো অনলির সাথে বস্তু যেটা হয় নাম্বার যেটা হয় এগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ যেমন আমরা এটা মনে রাখছিলাম মনে আছে ক্লাস যারা শুরু থেকে করছো দুর্জয়ের বয়স কত ছিল 23 রাইট মনে আছে ওকে দুর্জয় ইজ নট মোর দেন 23 আচ্ছা 48 ক্রপস গেট ড্যামেজ এটাকে ইন্টারোগেটিভ করতে হবে তাহলে ডোন্ট হবে ডোন্ট হ্যাঁ দ্য ক্রপস গেট ড্যামেজড ডাজন্ট হবে না কারণ ক্রপস আছে হ্যাঁ ঠিক আবার আছে? গেটস হলে তখন আমরা হ্যাঁ চিন্তা সো করব ডোন্ট ক্রপস Get গেট damaged. ড্যামেজড ঠিক আছে ক্রপস এই কারণে এখানে ডাজন্ট হবে না 49 everybody knows this who doesn't who doesn't know Know this. this ঠিক আছে নোজ কেন হবে না ডাজন্ট আছে সেই কারণে এখানে নোজ হবে না 50 who doesn't like the moon everybody like উল্টা হবে হ্যাঁ তাহলে হবে কি everybody likes the Moon. moon 51 how nice the forest is এটাকে অ্যাসার্টিভ করতে গেলে the forest is is very how এর জায়গায় ভেরি হবে হ্যাঁ। নাইস nice রূপলাল মেড আ ভেরি নাইস হাট ফর হিমসেলফ ইন দ্য জাঙ্গল এইটা একটু কঠিন আছে এক্সক্লেমেটরি আচ্ছা সাবজেক্ট ভার্ব শেষে দিব সো সাবজেক্ট রূপলাল ভার্ব হচ্ছে মেড এটার কথা আপাতত বাদ দেই হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আ ভেরি দেখি এক্সক্লেমেটরিতে হোয়াট আ ঠিক আছে হোয়াট আ নাইস হাট রূপলাল মেড ফর হিমসেলফ ইন দ্য Jungle. জাঙ্গল what a nice art রূপলাল মেড ফর হিমসেলফ ইন দ্য জাঙ্গল এবং লাস্টে এক্সক্লেমেশন সাইন যে এক্সক্লেমেশন সাইন তুমি যদি না দাও তাহলে টিচার অর্ধেক মার্ক কাটতে পারে আর দুর্জয়ের মতো টিচার হইলে পুরো মার্কই কেটে দিবে সো প্লিজ মনে রেখো ওকে 53 we should read books to acquire knowledge টু থাকলে আমরা সুদের দিয়ে করি so we should read books so that we can acquire knowledge আরে এখন তো আমাদের পানির মতো হয়ে গেছে মানে চেঞ্জিং সেন্টেন্সেস মানে আমরা ঘুমাই করব একদম ওকে বাই ওবেইং social law you can enjoy peace obey social law and you can enjoy সো আমরা একটু এটা রিফাইন করে ওইভাবেও দিতে পারি যে ইউ ক্যান না এটা ঠিক আছে যে অবেই social law and you can enjoy হ্যাঁ peace ইউ ক্যান না দিলেও হবে মানে এমনি দিলেও বলতে পারি হবে। যে অবেই সোশ্যাল ল এন্ড এনজয় পিস last one 55 he has much money and he can buy a car তার মানে এটা কম্পাউন্ডে আছে and এটাকে সিম্পল করতে হবে
আমরা যদি এখানে 2 দিয়ে দেই আর সিম্পলি তো দুইটা সাবজেক্ট ভার্ব হয় না তাহলে হি হ্যাজ মাচ মানি টু বাই আ Car. কার, তাই তো হবে। হি হ্যাজ মাচ মানি টু বাই আ Car. কার। দেয়ার ইউ গো, লাস্ট 10টা হয়ে গেল। আমাদেরকে জানাও লাস্ট 10টায় কত পাইছো। সো টোটাল আমরা 55টা করছি আজকে। এই 55টার মধ্যে কে কত পাইছো এটা একটু আমাদেরকে বলো। এন্ড অলরেডি কিন্তু আমরা ফার্স্ট ভিডিও আপলোড করছিলাম, রাইট ফ্রম আ বার্থ। 2 লাখ স্টুডেন্ট এই ক্লাসটা করে ফেলছে। প্রচুর কমেন্ট পড়ছে। আমি বলছিলাম যে তোমরা আমাদের ইউটিউব বেসের যে কমেন্ট সেকশন আছে এখানে কমেন্ট করলে আমি উত্তর দিব। 1600 কমেন্ট পড়ছে, ওয়াজ ভেরি ডিফিকাল্ট। আমি আমার টিমের সাপোর্ট নিয়ে অনেকগুলো উত্তর দিয়েছি। সো ভেরি গুড। এরপরে আমরা গ্যাপ ফিলিং উইথ ক্রুজ করছি, এটাও লাখ স্টুডেন্ট করে ফেলছে। উই আর ভেরি হ্যাপি। তোমাদের অনেক কনসার্ন ছিল, আমাদের কমেন্টে জানাইছো, আমরা উত্তর দিচ্ছি। অ্যান্ড অনেক স্টুডেন্ট আমাদের যে গ্রুপগুলো আছে এসসি 26, 27, 28 সুপার স্টুডেন্টসের, সেখানে তারা সুন্দর সুন্দর করে নোট করে আপলোড করছে। এটা দেখে আমার খুব ভালো লাগছে। প্লিজ ডু সো। তোমাদের ক্লাসগুলো করে বলছিলাম না তোমরা শুরু থেকে খাতা রাখবা, খাতা কলমে নিজে নোটও করবা, এবং নোটগুলো করার পর যদি সুন্দর হয়, আমার মতো হ্যান্ডরাইটিং হলে হয়তো আপলোড করতে চাবো না, বাট তোমার হ্যান্ডরাইটিং ডেফিনেটলি আমার থেকে সুন্দর। ওগুলো সুন্দর করে ছবি তুলে গ্রুপগুলোতে আপলোড করো, আমরা এগুলো দেখতে চাই। অ্যান্ড লাস্ট আমরা ভিডিও আপলোড করলাম ট্যাগ কোয়েশ্চেন্সেরও অনেকের অনেক কনসার্নস ছিল, ওগুলো সলভ হয়ে গেছে। এবং প্রতিটা ভিডিও কিন্তু আমরা 1 ঘন্টার মধ্যেই রাখছি, এই 3টাই। সো বেশিক্ষণ সময় লাগে না। আজকের এটা একটু লম্বা হয়েছে কারণ চেঞ্জিং সেন্টেন্সেস আমরা একটু গুছায় পড়াতে চাইছি। তার কারণ হলো এগুলোতে না একটু ইজি, একটা ওয়ার্ড চেঞ্জ করতে হয়। গ্যাপ ফিলিং উইথ ক্রুজ একটা ওয়ার্ড দিতে হয়, ট্যাগ কোয়েশ্চেন 2-3টা ওয়ার্ড হয়, এখানে ফুল সেন্টেন্সটাই চেঞ্জ করতে হয়। সো ইটস টাফার। ডিফিকাল্টি লেভেলে এগুলা যদি 10-এর মধ্যে 4, 5, 6, 7 হয়, আজকের এই টপিকটা আমি বলবো যে 8, কিছু কিছু ক্ষেত্রে 9, 9.5, রাইট? সো এই কারণে একটু সময় নিয়ে করলাম। অ্যান্ড ডেফিনেটলি এই ভিডিও তুমি যদি শেষ পর্যন্ত দেখছো, তার মানে তোমার এই 3টার সাথে আজকে আমাদের চেঞ্জিং সেন্টেন্সেসও কভার হয়ে গেছে। এরপরে বাকি থাকতেছে হলো আর 5টা টপিক। এই 5টা টপিকও আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো ভিডিও আপলোড করে দেবো ইনশাআল্লাহ। তোমরা জাস্ট দেখো, দেখি কভার হয়ে যাবে। ভিডিওর নিচে ডেসক্রিপশনে তোমাদের জন্য এই পুরো স্লাইডটা কিন্তু আমরা দিয়ে রেখেছি। অ্যান্ড ওই স্লাইডটা ডাউনলোড করে তুমি সেকেন্ড টাইম রিভাইজ করতে পারো, আবার ভিডিওটা দেখারও কোনো প্রয়োজন নাই। এবং এইখানকার ফাউন্ডেশন, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স টাইম স্ট্যাম্প করা আছে, সেখান থেকেও দেখতে পারো। প্লিজ কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।